ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আমাকে শোনা যাচ্ছে তো নাকি? সবাই ঠিকমতো শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, নেটে কোনো ডিস্টার্ব করতেছে? না স্যার। আচ্ছা, ভালো। তাহলে আমরা গত ক্লাস পর্যন্ত উইলিয়াম ব্লেকের পয়েমগুলো শেষ করেছি, তাই না? কোনোটা কি বাদ আছে? আর মোটামুটি উইলিয়াম ব্লেকের আমরা যে 7টা 8টা ছিল মোটামুটি সবগুলো আমরা শেষ করেছি। এখন তার সাথে দেওয়া যে বিভিন্ন যে সামারি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, এগুলো নিশ্চয়ই তোমরা পড়েছো বা পড়তেছো। তো পড়েছো বা পড়তেছো, তা পড়ে কি কোনো সমস্যা হচ্ছে বুঝতে? বলো। নো স্যার। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, হ্যাঁ, কারণ বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু একটু ক্রিয়েটিভ ওয়েতে যাচ্ছে। মানে মূল কথা হলো কোশ্চেন ডিফারেন্ট হবে, উত্তর একই রকমের সবগুলো ঘুরে ফিরে, ঠিক আছে? তো এই জন্য বেসিক জায়গাটা যদি আমরা একটু ভালো করে বুঝে পড়ি তাহলে সমস্যা হওয়ার কথা না। কিন্তু যদি তুমি কম পড়ো, তোমার পড়াশোনার গভীরতা যদি কম হয়, তাহলে তুমি কোনো না কোনো স্টেজে গিয়ে ধরা খাবা। এটা মাথায় রেখেই যেগুলো দিচ্ছি সেগুলো সহ তোমাদের বইটই মোটামুটি যে কোনো সোর্স থেকে যা তথ্য পাবা সব কিছু পড়ে মাথার ভিতর নিয়ে নিবা, প্রয়োজনে নোট করে রাখবা, ঠিক আছে? খাতা রাখবা, নোট করে রাখবা বিষয়গুলোকে। আর আমি যেহেতু গুগল ক্লাসরুমে গুছিয়ে দিচ্ছি, অতএব এখানে তুমি যেখানেই যাও বই সাথে না নিলেও পড়াশোনাটা করানো যাবে নাকি? বই কি সাথে নেওয়াই লাগবে বলো পড়াশোনা করার জন্য? না স্যার। হ্যাঁ, বই সাথে না নিলেও চলবে। এই যে আমি তোমাদের বগুড়া থেকে ক্লাস নিচ্ছি অনলাইনে হওয়ার কারণে, কিন্তু যদি অফলাইনে হতো আমি কি নিতে পারতাম বলো? না। নিতে পারতাম না কিন্তু, তাই তো? সে একটা দোকানে বসে হোক বা একটা রুমে বসে হোক, যদি সময় পাওয়া যায় তো ক্লাসগুলো নিয়ে নেওয়া যায়, ক্লাস মিস হওয়ার সম্ভাবনাটা কম। কিন্তু যদি অফলাইনে হতাম তাহলে অনেকগুলো ক্লাস আমাকে মিস করতে হতো, আমি যে পরিস্থিতিতে বর্তমানে আছি। হ্যাঁ, তো এই জন্য যেহেতু কন্টিনিউয়াসলি জানানোর চেষ্টা করছি, মিস্টেক্স হলে পূরণ করে দেওয়ার চেষ্টা করছি, কারণ সময় যেহেতু তোমরা কম পাবো, আমাকে টাইমের ভিতরে শেষ করতে হবে, কোশ্চেন আনসারগুলো দিতে হবে, টপিকগুলো বড় বড় সেগুলো পড়াতে হবে, কবিতাগুলো তো অনেক বড় বড়, ঠিক আছে? তো যেহেতু আমরা উইলিয়াম ব্লেকের যেগুলো পড়লাম সেগুলো খুবই ছোট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের যে কবিতা পড়বো যেগুলো, তার ভিতরে মোটামুটি 2টা কবিতা আছে একটু বড়, বাকি 2টা 3টা আছে ছোট একটু। তো এইগুলো এখানে যে থিমেটিক বিষয়গুলো দিচ্ছি, সাথে সাথে যে ডিসকাশন বা এক্সপ্লেনেশনগুলো দিচ্ছি, সেখানে যে সিম্বলিজমের ব্যাপারগুলো আছে। হ্যাঁ বলো। শব্দ কম শোনা যাচ্ছে, কথা কম শোনা যাচ্ছে। সবার কি একই সমস্যা? না স্যার। না স্যার। আচ্ছা, তাহলে হয়তো তোমার নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আচ্ছা, যদি উইলিয়াম ব্লেকের কোনো পয়েমের কোনো সমস্যা না থাকে তো আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আজকে থেকে শুরু করব। আর এখানে প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা শিট দিয়েছি, তোমরা দয়া করে প্রত্যেকটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রিডিং দিয়ে ফেলবা। তারপরে তোমরা চেষ্টা করবা হচ্ছে পড়ার জন্য, মানে কোশ্চেন আনসারে আগে, কোশ্চেন আনসার না, আগে হচ্ছে থিওরিগুলো ভালো করে পড়ে নাও, বুঝে নাও। হ্যাঁ, এখানে সিম্বলিজম কোনটা কি সিম্বল হিসাবে ব্যবহার হচ্ছে, কোনটা দিয়ে কি নির্দেশ করা হচ্ছে, এই জাতীয় কোশ্চেন কিন্তু বর্তমানে যাচ্ছে। ইনফরমেটিভ কোশ্চেনও আসতেছে, কিন্তু রিপিটেশনটা কম হচ্ছে। কিন্তু রিপিটেশন হওয়া মানেই কিন্তু কি প্রশ্ন কঠিন হওয়া বলো? মানে রিপিটেশন মানেই সহজ হওয়া, আর রিপিটেশন না হওয়া মানেই যে কোশ্চেন কঠিন হওয়া, ব্যাপারটা এরকম না। বেসিক কোশ্চেনই দিচ্ছে, কিন্তু রিপিট না হওয়ার কারণে ওই তোমরা যারা স্টাডি গাইড বা এগুলো পড়ে থাকো তারা মনে করছো কোশ্চেন কমন আসেনি, কোশ্চেন হার্ড হয়েছে। আসলে তেমনটা না, কোশ্চেন টেক্সটের ভিতর থেকেই আসে, তুমি শুধু টেক্সটগুলো ভালো করে পড়োনি, এই জন্য তোমার জন্য প্রবলেম হচ্ছে। হ্যাঁ, যদি টেক্সটগুলো ভালো করে পড়া হয় এগুলো খুব একটা সমস্যাজনক না। আচ্ছা, তাহলে উইলিয়াম ব্লেক নিয়ে কি কারো যদি কোনো প্রবলেম থেকেই থাকে একটু হাত তোলো, যদি সমস্যা না থাকে আমরা পরবর্তী ওয়ার্ডসওয়ার্থের কবিতাগুলো পড়া শুরু করব। না স্যার, সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, ভেরি গুড। কারোর যদি সমস্যা না থাকে, তবে ক্লাসগুলো একটু নিয়মিত করার চেষ্টা করবা। ক্লাসে উপস্থিতি খুবই কম, এটা খুব বাজে জিনিস। কারণ যেখানে প্রায় 100 জন 180 বা এরকম স্টুডেন্ট আছে, সেখানে মাত্র 100 জনই অনুপস্থিত। এটা এখন হয়তো আবার করবা না, পরে গিয়ে কান্নাকাটি করবা, হ্যাঁ স্যার এটা পারি নাই, এটা বুঝি নাই,
এটার মিনিং আমার জানা নেই। হ্যাঁ, তুমি যদি না পড়ো তো তুমি কোত্থেকে জানবা বলো? প্রতি বছরই অনেকেই পাশই করতে পারে না, প্রমোটেডই হয় না, আবার প্রতি বছরেই অনেকে 3.50 পয়েন্ট পায়, তাই তো? অতএব কোশ্চেন প্রতি বছরই হার্ড থাকে, কোশ্চেন প্রতি বছরই ইজি থাকে। তোমার পড়ার গভীরতা তোমাকে কোশ্চেন ইজি করাবে অথবা কঠিন করাবে, এই জিনিসটা মাথায় রেখে পড়াশোনা করো। আর যাবতীয় সব কিছুই এখানে দিয়ে দিচ্ছি, অতএব আলাদা করে টেনশন করার কিছু নাই, বইয়ের জন্য টেনশন করার কিছু নাই, জাস্ট পড়বা, তাই তো? উঠতে বসতে খাইতে যেতে রিক্সায় যেতে, তাই তো? যেখানে খুশি সেখানে যাও, মোবাইলটা হাতে নিবা, দরকার হলে ছোট্ট একটু পিডিএফ বার করে যে 5 মিনিট সময় পাবা কিছু একটা জিনিস পড়ে নিবা। হ্যাঁ, এইভাবে বিষয়গুলোকে একটু আগিয়ে নাও। হ্যাঁ, ওকে, তাহলে আমি আমাদের আজকের নতুন যে পড়া সেটা চলে যাবো। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কোনো কবিতা আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে? বলো, নাম কি ছিল কবিতার? হ্যাঁ, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, তাই তো? আর লন্ডন 1802 এটা তো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, বা এটাও আমরা ফার্স্ট ইয়ারে রিডিং স্কিলসে পড়তে পারি, তাই তো? হ্যাঁ, আন্টোনিও ওয়েলস এটাও ফার্স্ট ইয়ারে হয়তো বা পড়াইছিলাম, তোমরা পড়েছো। এই দুটো হয়তো পড়া থাকতে পারে, তারপর আমরা কিছুটা রিডিং দিব। মেইন আমাদের এই 3টা হচ্ছে নতুন, এই 3টাকে আমরা খুব ভালো করে পড়ার চেষ্টা করি। তবে এই 2টা কবিতা একটু বড় এবং মোটামুটি এই জায়গাগুলোকে একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে, মনে থাকবে? হ্যাঁ, তো একটু ক্লিয়ার হয়ে নাও সব কিছু। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। ওকে, সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। স্যার মাইক্রোফোনটা অফ করে রাখলে ভালো হইতো স্যার। অফ করে? জি স্যার, বাড়ির সব কথা তো স্যার শোনা গেল। শোনা গেছে মাইক্রোফোন তো? আচ্ছা, সমস্যা নেই, যা শোনাচ্ছে ভালোই হয়েছে, শুনতে পাওয়া ভালো, ঠিক আছে? আমাদের নিয়ে যেতেন, আমরা আন্টিকে সাহায্য করতাম, একটু উৎসাহ দিতাম। জি স্যার। বিপদে সময় পার করতে হয়, বুঝতে পারছো? ওকে, তো যাই হোক, আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আবার কে কল দিল? দাঁড়াও, একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা চিমনি সুইপার পড়েছি নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে টিনটান অ্যাবি। অ্যাবি চিনি আমরা? না চেনো না? আচ্ছা, ভেরি গুড, না চেনা ভালো। অ্যাবি হচ্ছে, আমরা চার্চ পড়েছি না চিমনি সুইপার বা ইয়াতে চার্চ পড়েছি তো নাকি, হলি থার্সডেতে? জি স্যার। আচ্ছা, তো অ্যাবি হচ্ছে এরকম ঠিক চার্চ রিলেটেড বিষয়গুলো। হ্যাঁ, দেখো অ্যাবি একটা এরকম মঠ, চিনো মঠ? জি স্যার। জি স্যার। দেখো এই যে, হ্যাঁ, বিশেষ করে দ্য বিল্ডিং অর বিল্ডিংস অকুপাইড বাই আ কমিউনিটি অফ মংস অর নানস। হ্যাঁ, মংস অথবা নানসদের এইরকম বিল্ডিং। আমাদের দেশে কি এরকম কোনো মোনাস্টারি বা মঠ আছে? জি স্যার আছে। কোথায় বলো দেখি দুই একটা। স্যার আমাদের ফরিদপুরেই আছে স্যার। ফরিদপুরে? হ্যাঁ, কি কি জিনিস সেটা, কাদের? স্যার এটা ভালো জানি না স্যার, ইতিহাস কিন্তু আছে স্যার, কানাইপুরের ওইদিকে ফরিদপুর। আচ্ছা স্যার, এগুলা কি বিহার না? আচ্ছা, হ্যাঁ,
বিহার যেমন তোমাদের ইয়াতে নওগাঁতে আছে না বৌদ্ধবিহার, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, পাহাড়পুর। হুম। এখন তো শালবন বিহার আছে। হ্যাঁ, ওটা তো মোটামুটি ধ্বংস হয়ে গেছে। তারপরে কুমিল্লা আছে, ময়নামতি আছে না। এগুলো কি সব বৌদ্ধদের বিহার বা মঠ বা মোনাস্টারি বলা হয়, বুঝতে পারছো এগুলোকে। তো এরকমই একটা অ্যাবি, সরি, আমরা একটু দেখে নিই। এই যে এটা কি ওল্ড না নিউ, এটা কি আর ব্যবহার হয় বলে মনে হচ্ছে? দেখো তো, ওয়ার্ড স্যার। হ্যাঁ, এই মঠটা আর ব্যবহার হয় না, তাই না? তো এই মঠটার কথা মেনলি বলা হয়েছে। দেখো আমরা যদি একটু খেয়াল করি, টিনটার্ন অ্যাবি, এটা ইজ আ রুইন মেডিয়েভাল অ্যাবি সিচুয়েটেড adjacent to the village of Tintern in Monmouthshire on the Wales bank of the river Wye. নদীর নামটা কি পরীক্ষা আসে কিন্তু, নদীর নামটা কি? রিভার ওয়াই। হ্যাঁ, রিভার ওয়াই। হুইচ অ্যাট দিস লোকেশন ফর্মস দ্য, দেখো এইখানে খেয়াল করো, একটু ইমেজটা খেয়াল করবা। তাহলে এটা হচ্ছে মনমাউথশায়ারে অবস্থিত। কোথায় এটা? টিনটার্ন নামে একটা গ্রাম আছে, দেখো, হ্যাঁ, দ্য ভিলেজ অফ টিনটার্ন। তাহলে মনমাউথশায়ারে টিনটার্ন নামে একটা গ্রাম আছে, সেই গ্রামের অ্যাজাসেন্ট টু মানে জানো তো, অ্যাজাসেন্ট টু সংলগ্ন বা কাছাকাছি, তাই তো? হ্যাঁ, তাহলে কাছাকাছি। এটা হচ্ছে একটা রুইন মেডিয়েভাল অ্যাবি। মেডিয়েভাল বলতে কোন সময়কে বোঝায়? মধ্যযুগ, তাই তো? মধ্যযুগ বলতে আমরা কোন যুগ বুঝি ইংরেজি সাহিত্যের, জানো? এই যে 1066 থেকে 1131, আমরা হিস্ট্রি পড়বো তখন বুঝবো আর কি। এই সময় এটাকে ফাউন্ড করা হয়েছিল বলে মনে করা হয়। ফাউন্ডেড অন 9 মে 1131 বাই ওয়াল্টার ডি ক্লেয়ার, লর্ড অফ চিপস্টো। ইট ওয়াজ দ্য ফার্স্ট, দেখো, সিস্টারসিয়ান ফাউন্ডেশন ইন ওয়েলস অ্যান্ড অনলি দ্য সেকেন্ড ইন ব্রিটেন আফটার, তাই তো? দেখো, ওয়েভারলি অ্যাবি, তাহলে ওয়েভারলি অ্যাবি হচ্ছে ফার্স্ট, আর এটা ব্রিটেনে এটা হচ্ছে সেকেন্ড। তাহলে টিনটার্ন অ্যাবি কেন বলা হচ্ছে এটাকে? এটা একটা অ্যাবি, এটাকে টিনটার্ন গ্রামে অবস্থিত, গ্রামে অবস্থিত বা টিনটার্ন গ্রামের পাশে অবস্থিত। এবং এটা আরেকটা হচ্ছে কি, রিভার ওয়াই এর ব্যাংকে বা তীরে অবস্থিত, নাকি? তাহলে যদি বলা হয় টিনটার্ন কোথায় অবস্থিত, টিনটার্ন কিসের নাম, যদি হোয়াট, তাহলে টিনটার্ন কিসের নাম প্রধানত আগে বলো? গ্রামের নাম। এটা একটা অ্যাবির নাম। হ্যাঁ, অ্যাবি তো নামটাকরণ হয়েছে ওই নাম অনুসারে, কিন্তু এটা একটা গ্রামের নাম। যে গ্রামের পাশে অ্যাবিটা অবস্থিত তার জন্য তাকে বলা হয় টিনটার্ন অ্যাবি। এবং এটা প্রধানত রিভার ওয়াই এর পাশে অবস্থিত, ঠিক আছে তো? তো এইখানে কবি একবার ভিজিট করেছিলেন, মনে করো আজ থেকে 5 বছর আগে, ঠিক আছে তো? আজ থেকে 5 বছর আগে কবি এটাতে ভিজিট করেছিলেন একবার, এবং 5 বছর পরেও তিনি আবার এখানে এসেছিলেন, ঠিক আছে তো? তাহলে 5 বছর আগে এবং 5 বছর পরে এই জায়গাটা ভিজিট করে তিনি 5 বছর পরে আসার পর তিনি কি ফিলিংটা পাচ্ছেন, আর 5 বছর আগে যখন এসেছিলেন তখন কি ফিলিংটা পাচ্ছেন, এর ভিতরে একটা কন্ট্রাস্টিং, তাই তো, এক্সপেরিয়েন্সের ইফেক্টটা দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে সেটাই বলা হয়েছে, দেখো। তো আমরা কবিতাতে যাই। আচ্ছা, এগুলো এটাকে আউট করে দিই। হ্যাঁ, দেখো, ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে তো আমাদের ধারণা আছে, তারপরে এটা পড়ে নিবা, তো আমি দিচ্ছি না, তোমরা এগুলো পড়বা কিন্তু। হ্যাঁ, এখান থেকেও ছোটোখাটো বিষয় আসতে পারে। দেখো, আগে কবিতাটার পুরো নামটা একটু খেয়াল করো। লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবি, ঠিক আছে তো? এটাকে সংক্ষেপে বলা হয় সিম্পলি টিনটার্ন অ্যাবি। তাহলে লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটার্ন অ্যাবি, টিনটার্ন অ্যাবিতে বসে লেখা, ঠিক আছে তো? কমনলি রেফার টু অ্যাজ টিনটার্ন অ্যাবি ইজ ওয়ান অফ ওয়ার্ডসওয়ার্থ। এটা দেখো, রিটেন ইন 1798, তখন কবির বয়স কত ছিল? এই কবির জন্মসাল কত জানা আছে? বলো তো। 1770। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তাই তো? আমরা বানানটাই ভুল করে দেখছো, ওর্থ, আমি দুটাই একই লিখছি। হ্যাঁ, ওয়ার্ডসওয়ার্থ বলছি এক জিনিস, লিখছি আর এক জিনিস। হ্যাঁ, এই যে 1770, 1850 এবং
যদি আমরা একটু খেয়াল করি, তিনি একজন রোমান্টিক পয়েট এবং স্যামুয়েল কোলরিজের সাথে তিনি মিলে কি করেছেন, লিরিক্যাল ব্যালেড প্রকাশ করেছেন। লিরিক্যাল ব্যালেডের নাম তো আমরা শুনেছি নাকি? জি জি স্যার। লিরিক্যাল ব্যালেড প্রকাশিত হয়েছিল 1798-এ। আবার তিনি এই কবিতাটা লিখেছেন কবে? 1798-এ। এবং 1790 তার বয়স কত বলো? 28 বছর। 28 বছর বয়সে তিনি এটা লিখেছেন। পাবলিশিং অ্যাজ দ্য কনক্লুডিং পোয়েম, এটা হচ্ছে দেখো কনক্লুডিং পোয়েম অফ লিরিক্যাল ব্যালেডস। যদি এখন ব্রিফ কোশ্চেন আসে যে হোয়াট ইজ দ্য কনক্লুডিং পোয়েম অফ লিরিক্যাল ব্যালেডস, তখন কবিতাটার নাম হবে কোনটা? টিনটান অ্যাবি। তাই তো? হ্যাঁ। তো এখানে মেনলি যেটা দেখো, হিস্ট্রিক্যাল পার্সোনাল ব্যাকগ্রাউন্ড যদি আমরা খেয়াল করি, টিনটার্ন অ্যাবি ইজ আ রুইন মোনাস্টারি লোকেটেড অন দ্য ব্যাঙ্কস অফ রিভার ওয়াই ইন ওয়েলস। Although the poem full title suggests that it is composed a few miles above the abbey, তাহলে above the abbey উপরে বসে বা এরকম আর কি, ওয়ার্ডসওয়ার্থ ফোকাসেস অন দ্য সারাউন্ডিং, মেনলি তিনি অ্যাবির উপরেই লিখেছেন। এই উপরে মানে কিন্তু আবার এই বসে না, মানে ওই বিষয় আর কি, সারাউন্ডিং নেচার ল্যান্ডস্কেপ। কিন্তু এখানে আমরা পাবো হচ্ছে অ্যাবির চারপাশের যে পরিবেশ, ঠিক আছে তো, এই পরিবেশটাকে তিনি মেনলি ফোকাস করেছেন। এই যেখানকার পাহাড় আছে, বন আছে, হ্যাঁ, ঝর্ণা আছে, এই পুরো ব্যাপারটা যে দেখো, হ্যাঁ, এটা একটা স্ট্রিম, তাই তো? স্ট্রিম মানে খাল বা ঝর্ণার থেকে পানি প্রবাহিত হওয়ার যে নালা, আর এইটা হচ্ছে সেই অ্যাবিটা। আর পুরো প্রাকৃতিক পরিবেশ কবিকে খুবই মোহিত করেছিলেন, ঠিক আছে তো? সেই হিসাবে তিনি কবিতাটা লিখেছেন। তো দেখো, তাই বলছে ওয়ার্ডসওয়ার্থ ফোকাসেস অন দ্য সারাউন্ডিং নেচার ল্যান্ডস্কেপ রাদার দ্যান অ্যাবিজ রুইন দেমসেলফ। হ্যাঁ, এই যে অ্যাবির যে রুইন্স আছে বা ধ্বংসাবশেষ আছে, এটা নিয়ে তিনি কিন্তু কিচ্ছু লেখেননি। এখানে শুধু তিনি নামটাই ইউজ করেছেন, ঠিক আছে তো? কিন্তু আসলে তার আশেপাশের পরিবেশকে তিনি মেনলি দেখিয়েছেন। এবং আরেকটা বিষয় খেয়াল করে দেখো, দ্য পোয়েম ওয়াজ রিটেন ডিউরিং আ ওয়াকিং ট্যুর ওয়ার্ডসওয়ার্থ টুক উইথ হিজ সিস্টার ডরোথি ইন 1798। তাহলে তার বোনকে সাথে করে নিয়ে গেছিলেন ওই ট্যুরে, তাই তো? এটা একটা ওয়াকিং ট্যুর, হেঁটে ঘুরছিলেন তার বোনের সাথে। তার বোনের নাম কি বলো? ডরথি। তাই তো? তার কলেরিজ তো মনে হয় নিয়ে গেছিল। বলো, কলেরিজও তো দিয়েছিল। হ্যাঁ, দেখো কে কে যাই। দিস ওয়াজ আ পিভটাল ইয়ার ফর ওয়ার্ডসওয়ার্থ as he was formulating the ideas that would become the central to the romantic movement. বলতে his return to the Wye Valley in 1798 marked a revisiting site after 5 years. এতে এটা হচ্ছে কি, তারপরে আবার প্রোভাইডিং আ রিফ্লেক্টিভ অপরচুনিটি, মানে তিনি 5 বছর আগে একবার এসেছিলেন, আবার তিনি তার বোনের সাথে 5 বছর পরে আবার এসেছেন, ঠিক আছে তো? এবং এখানে একটা তিনি এখন ভাববেন তার দৃষ্টিভঙ্গিটা প্রকৃতির প্রতি কেমন হয়েছে, সেটা এখানে মেনলি আমরা প্রকাশ পাবো আর কি, ঠিক আছে? তো এখানে থিমেটিক আইডিয়াগুলো কি সেটা তোমরা দেখবা, ওটা নিয়ে আমি কথা বলছি না। তাহলে এইখানে দেখো কবিতার ফুল নামটা দেওয়া আছে, এটা হচ্ছে সংক্ষিপ্ত নাম, টিনটান অ্যাবি, লাইন্স কম্পোজড আ ফিউ মাইলস অ্যাবভ টিনটান অ্যাবি অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং আ ট্যুর। কত সালে, কত তারিখে দেখো? জুলাই 13। হ্যাঁ, জুলাই 13, 1798। তাহলে হচ্ছে এই লাইনটা ভালো করে খেয়াল করবা, লাইন্স কম্পোজড অফ পুরো লাইনটাই স্যার কবিতার। হ্যাঁ বলো। স্যার বললাম উপরের পুরো লাইনটাই কবিতার লাইন, মানে নাম। আর এর সিম্পল নেম হচ্ছে এইটা, কিন্তু পুরো নামটা হচ্ছে এইটা। হ্যাঁ, যে লাইন্স কম্পোজড অফ ফিউ মাইলস অ্যাবাভ টিনটান অ্যাবি, মানে টিনটান অ্যাবির চারপাশে যে তিনি ভ্রমণ করেছেন সেই বিষয়ের উপরে এই লাইনগুলো কম্পোজ করা হয়েছে। এবং এটা হচ্ছে কি রিভিজিটিং, দেখো, অন রিভিজিটিং দ্য ব্যাঙ্কস অফ দ্য ওয়াই ডিউরিং আ ট্যুর। তাহলে একটা ট্যুরে তিনি গিয়েছিলেন, তখন ব্যাঙ্কস ওয়াই রিভারের ব্যাঙ্ককে তিনি ঘুরতে গেছিলেন পুনরায়, গিয়ে তিনি আশেপাশের পরিবেশ, তাই তো, ফিউ মাইলের মধ্যে যা দেখেছেন সেইটা নিয়েই তিনি এখানে লিখেছেন। স্যার পুরো লাইনটা আসতে পারে অবশ্যই কবিতার? অনেক সময় ব্রিফ কোশ্চেনে আসে তো, যে হোয়াট ইজ দ্য ফুল টাইটেল অফ টিনটান অ্যাবি, ঠিক আছে? অথবা আসতে পারে অথবা আসতে পারে না, সেগুলো নিয়ে কখনো ভাববা না, ঠিক আছে তো? ওর অত কিছু ভাবতে গেলে কোনটা আসতে পারে আর কোনটা আসতে পারে না সেটা একমাত্র প্রশ্ন যখন দেখো তো এখনই বোঝা যায়, ইস রে এইটা যদি একটু দেখে আসতাম তাহলে খুব ভালো হতো, তাই না? এরকম না ব্যাপারটা? হ্যাঁ, স্যার দাঁত রাইটিং সেটে স্যার একটা তো দেখলাম কোহেশন কোহেরেন্স, এটা তো স্যার সব সময় দেখলাম আসতেছে এবার তো। সবসময় আসে পরীক্ষায়, ঠিক আছে তো? ওই রাইটিং স্কিলসে ওই 2-4টা কোশ্চেন আছে, ঘুরে ফিরে ওইগুলোই আসে।
ওখানে যে দুটা কোশ্চেন এসছে ওই দুইটা কোশ্চেন ওখানে 8 থেকে 10টা কোশ্চেন আসে, ঠিক আছে তো, শর্ট কোশ্চেন আসে যেগুলো ঘুরে ফিরে আসে, ওর বাইরে আসে না। আবার কিছু কোশ্চেন আছে যেগুলো বানায় দেওয়া হয়। এই ওকে স্যার এবারের কোশ্চেন কেমন হয়েছিল? ওই যে বললাম, তোমার যদি পড়ার গভীরতা থাকে কোশ্চেন স্ট্যান্ডার্ড এবং সহজ হয়েছে। আর কারো কারো কাছে কোশ্চেন স্যার খুবই খারাপ হয়েছে, কমন পাই নাই। কি কমন পাই নাই বলো? সবই দেওয়া স্যার এডি পাসে তো আপনি যেমন পড়াইছেন সেরকমই, যে কিভাবে রাজা হলো কমন স্যার। আসেনি, ওই যে কমন আসেনি অনেকের। মনে করবা যে 10 to 20% স্টুডেন্ট ঠিকমতো পড়াশোনা করে, বাকি 80% হুদাই পড়াশোনা করে, ঠিক আছে তো। যত রকমের সংক্ষিপ্ত, মানে ওরা কোথায় শর্টকাট পাবে, কোথায় ইজি ল্যাঙ্গুয়েজ পাবে, কোথায় ছোট্ট গাইড পাবে, ওইগুলো পরে পরীক্ষা হলে দিতে যাবে। আর পরীক্ষা হলে গিয়ে ওই পাকা ঝাপটাবে, হ্যাঁ আয় রে আর তো পড়াশোনা করলে ভালো হতো, এই করলে সেই করলে কত কিছু। ঠিক আছে, পড়াশোনা করতে এসেছো, পড়াশোনা করার মতো করো। পরীক্ষার প্রশ্ন কখনোই সহজ হয় না, কখনোই কঠিন হয় না। কিসের উপর ডিপেন্ড করে বলো? পড়াশোনা কোশ্চেন ইজি কিসের উপর ডিপেন্ড করে বলো? ভালোভাবে পড়লে স্যার। তোমার পড়ার গভীরতার উপর ডিপেন্ড করে। তুমি না পড়ে থাকলে তোমার জন্য ইজি কোশ্চেন নিয়ে কঠিন লাগবে। তুমি কেন বলতেছো যে মানে কোশ্চেন কঠিন হয়েছে? যে স্যার আমি এত পড়া দিয়েছি, সারা রাত দিন পড়েছি, তারপরে কোশ্চেন কঠিন। সে বলতে পারে যে কোশ্চেন কঠিন হয়েছে। যে পড়লোই না কোনো দিন, সে কি করে বলে যে কোশ্চেন কঠিন হয়েছে বলো? তার কাছে তো আজীবনই কঠিন হবে। তার কাছে কবির নাম লিখতে দিলেও তো সে ভুল করবে। কারণ যেভাবে আমরা খাতা যখন দেখি, ওয়ার্ডসওয়ার্থ বানানের মধ্যে ভুল, উইলিয়ামের বানানে একটা এল বাদ পড়ে গেছে, টিনটা ন্যাভিড দেখাচ্ছে একটা বি বাদ পড়ে গেছে, হ্যাঁ সব ছোট হাতে লিখছে, বড় হাতে না লিখে। তাহলে তাদের যদি এই ব্রিফ কোশ্চেন শুধু কবিতার নামও দেওয়া হয়, যে ওয়ার্ডসওয়ার্থের কবিতার নাম কি, তাও ভুল করবে, তাও বলবে স্যার আনকমন আসছে। ঠিক আছে, ওই জন্য ওগুলো নিয়ে ভাবলি যে এই কোশ্চেনটা কতবার আসছে, যে হোয়াট ইজ, তাহলে ওয়াই রিভার যে নামটা বলা হয়েছে, তাই তো, টিনটা ন্যাভির পাশে অবস্থিত নদীর নাম কি, বা কোন নদীর রেফারেন্স এই টিনটা ন্যাভি কবিতাতে আছে, অনেক কয়েকবার পরীক্ষায় আসছে। ঠিক আছে, তারপরে পারবে না স্যার কঠিন কোশ্চেন আছে, ডিপ থেকে কোশ্চেন আসছে, কোশ্চেন নাকি ডিপ থেকে। ঠিক আছে, তাহলে বলো রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন এসেছে, কি কোশ্চেন এসেছে বলো? যে বান্ডেলটা কেন তারা লুকিয়ে রাখছিল, এটা কি ডিপ থেকে কোশ্চেন আসছে? ডিপ বলতে কি বোঝায়? ডিপ বলতে কি বোঝায় বলো? ডিপটা আসলে কি? আমি তো দেখাচ্ছি তোমাদের এখানে ডিপ বলতে কি বোঝায় তারা। যদি সিম্বলিক মিনিং আসতো, অনেক বড় গভীরে, এত ইনফরমেটিভ কোশ্চেন আসছে, তারপরেও নাকি ছেলে মেয়েদের সমস্যা হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ওগুলো কথা বলে তো আমাদের স্যার হয়তো সেট সাজেশন ফলো করছে। বলো স্যার হয়তো সেট সাজেশন ফলো করছে। সাজেশন ফলো করো, সেটা তো মূলগুলো পড়ার পরে তোমার একটা ফোকাস দেওয়ার জন্য তুমি সাজেশন ফলো করবা। কিন্তু তুমি সাজেশনকেই যদি মূল বই হিসাবে ধরো, তাহলে তো তোমার অবস্থা খারাপ হবেই। ওটা তো ফলো করা তো খারাপ কিছু না, সেটা হচ্ছে তুমি অনেক পড়া পড়েছো, অনেক ডিপ পড়াশোনা করেছো, এখন পরীক্ষার জন্য কিছু প্রশ্নকে তুমি গুছিয়ে পড়বা, সেগুলোকে তোমার বেসিক একটা বেস ধরে। এখন তুমি ওইটাকেই, যেটা হচ্ছে ছোট জিনিস, সেটাকে যদি তুমি তোমার মূল বই হিসাবে গ্রহণ করে নাও, তাহলে তো তোমার অবস্থা খারাপ হবে, এটা তো জানতেই হবে। দেখো এইখানে যে আমি যে কথাগুলো বললাম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ নিয়ে যে কথাগুলো বললাম, টিনটা ন্যাভির, এখান থেকেই তোমার ব্রিফ কোশ্চেন এসে যেতে পারে। অথচ আমরা আলোচনার ভিতরেই কিন্তু এগুলো আছে। ওকে, যে কবি কত বছর পরে টিনটা ন্যাভিতে গেছেন বলো? কত বছর? 5 বছর পর। 5 বছর। এখন এটা যদি পরীক্ষা আসে কেউ না পড়ে থাকলে ও বলবে যে স্যার আমি তো কমন পাই নাই, এটা মানে ডিপ থেকে কোশ্চেন দিয়েছে। একদম প্রথম লাইনেই ওটা আছে, প্রথম লাইনেই আছে কোশ্চেনটা। ঠিক আছে, তারপরেও আছে না, এরকম অনেক জায়গায় এসেছে যে একদম প্রথম লাইনেই কোশ্চেনটা দেওয়া আছে, তারপর নাকি সে পারেনি। তাহলে বুঝতে হবে যে কি ধরনের পড়াশোনা সে করেছে। ওকে, দেখো 5 years have passed, 5 বছর পেরিয়ে গেছে। কি থেকে 5 বছর পেরিয়ে গেছে? কোশ্চেন হতে পারে যে কি থেকে 5 বছর পেরিয়ে গেছে। কোন ঘটনা থেকে 5 বছর পেরিয়ে গেছে? চার্চে যাওয়ার আগেরবারে গিয়েছিলেন, ভিজিট করেছিলেন ফার্স্ট টাইম, আমি খেয়াল করো, ফার্স্ট টাইম চার্চে যাওয়া নিয়ে না, তাই তো। ফার্স্ট টাইম তিনি যে টিনটা ন্যাভিতে এসেছিলেন, তারপর থেকে সেকেন্ড টাইমের মধ্যে দূরত্ব কত, ডিফারেন্সটা কত? 5 বছর। এই যে দেখো তোমাদের একটা কোশ্চেন এসেছে এবার, যে তোমরা যখন ডন জুয়ান পড়বা তখন কোশ্চেনটা খুব ইজি, তারপরও নাকি ডিপ এসেছে কোশ্চেন। যে রোমান্টিক পোয়েট্রিতে কবিতার প্রশ্ন এসেছে, জুলিয়া এবং ডন আলফন্সোর বয়সের ডিফারেন্স কত? ঠিক আছে তো, বয়সের ডিফারেন্স কত, মানে জুলিয়ার বয়স 23 আর আলফন্সোর বয়স হচ্ছে 50, এটা সবাই জানে এবং এটা জানার কথা, কিন্তু কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছে মাত্র এই এটা বলে যে দুইজনের বয়সের পার্থক্য কত, তাতে নাকি কোশ্চেন কঠিন হয়েছে। বুঝতে পেরেছো? আসসালামু আলাইকুম স্যার, কোন কবিতার স্যার পড়েছেন? হ্যাঁ বলো।
স্যার কত নম্বর কবিতাটা? আমি মাত্র জয়েন করলাম আর কি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রথম কবিতাটা, উইলিয়াম ওকে ওয়ার্ডসওয়ার্থের স্যার। প্রথম কবিতা। তাহলে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, 5 সামার্স, কত বছর কেটে গেছে? তাহলে 5 বছর কেটে গেছে, তাহলে কয়টা সামার পড়বে বলো? কয়টা পাঁচটা। সামার পড়বে? উইথ দ্য লেন্থ অফ 5 লং উইন্টার্স, সাথে সাথে 5টা লং উইন্টারও কাটিয়েছে। তাহলে 5টা সামার এবং 5টা উইন্টার কেটে গেছে। তাহলে এখানে নিশ্চয়ই সামার এবং উইন্টারকে তিনি কি সিম্পলি বোঝাতে ইউজ করেছেন, নাকি এর মধ্যে সিম্বলিক মিনিং আছে কোনো? বলো। সিম্বলিক মিনিং আছে। যেমন সামার বলতে আমরা সুসময় বুঝি, আর উইন্টার বলতে আমরা দুঃখের সময়। দুঃসময়। তার মানে কি সুখে দুঃখে 5টা লং ইয়ার্স আমি পার করে ফেলেছি। কথা বুঝতে পেরেছো? তাহলে 5 সামার্স উইথ দ্য লেন্থ অফ 5 লং উইন্টার্স। তাহলে সামারকে তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন নাকি উইন্টারকে বেশি দেখাচ্ছেন? কোনটা বেশি সময়? উইন্টার। উইন্টার। এখন না, বলো না। তাহলে উইথ দ্য লেন্থ অফ 5 লং উইন্টার্স অ্যান্ড এগেইন আই হেয়ার দিস ওয়াটার্স। হ্যাঁ, এবং এখনো আমি সেই ওয়াটারের যে সাউন্ড সেটা শুনতে পাই। দেখো, এগেইন আই হেয়ার দিস ওয়াটার্স, কোথাকার ওয়াটার বলো? সরি যে ওয়াই নদী থেকে। কিভাবে শুনতে পাই, কেন শুনতে পাচ্ছি? কারণ রোলিং ফ্রম দ্য মাউন্টেন, দেখো মাউন্টেন স্প্রিংস, কারণ তারা এখনো কি ওই যে পাহাড় দেখলাম না আমরা, ওই পাহাড় থেকে দেখো, এই যে এখানে যে আমরা পাহাড় দেখেছি, দেখো টিনটা নাবির পাশে, এই পাহাড় দিয়ে রোলিং করে কি করছে, এখনো ওয়াই রিভার থেকে ওয়াটার ফ্লো করছে, তাই না? দেখো আমরা যদি একটু খেয়াল করি, ওয়াই রিভার, আরে বাবা নেটের খুবই প্রবলেম। এই যে দেখতে পাচ্ছ রিভার ওয়াই। জি স্যার। এটা কোন দেশের আসলে? ভিক্টোরিয়া, মানে অস্ট্রেলিয়া বোঝাচ্ছে। ওয়েলসে না স্যার? এই যে তাহলে এই পানি মনে করো বয়ে যাচ্ছে, তাহলে পানি যখন ঝর্ণা হিসাবে নিচে পড়বে তখন কি পানির একটা সাউন্ড থাকে না বলো? তাহলে সেই রোলিং বলে কি গড়িয়ে পড়ছে, রোলিং ফ্রম দেয়ার মাউন্টেন স্প্রিংস। হ্যাঁ, পাহাড়ের থেকে যে ঝর্ণা বেয়ে আছে সেই ঝর্ণা থেকে পানি বয়ে পড়ছে কোথায়? উইথ আ সফট ইনল্যান্ড মারমার। তাহলে এটা হচ্ছে ইনল্যান্ড। ইনল্যান্ড মানে কি বন জঙ্গলের মধ্যে, এটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না, ঠিক আছে তো? এই যে পাহাড় যদি আমরা দেখি, এই পাহাড় থেকে এর ভিতরে যে ঝর্ণা আছে এটা কি বোঝা যাবে বলো তো? দেখো কি অবস্থা, নিশ্চয়ই এর ভিতরে এত বেশি বন জঙ্গল যে এর ভিতর দিয়ে যদি কোনো নদী বা খাল অথবা কোনো ঝর্ণা বয়ে চলে তাহলে আমরা দেখতে পাবো না, তবে যদি পানি পতনের যে সাউন্ড সেটা হয়তো আমরা শুনতে পারবো, ঠিক আছে তো? পানি পতনের সাউন্ড হয়তো আমরা শুনতে পাবো, এইটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তাই সেই বলতে উইথ আ সফট, এবং সাউন্ডটা কেমন সফট, কিন্তু মারমার সাউন্ড মানে কি এটা, মানে খুব বেশি জোরালো ফোর্সফুল সাউন্ড না, দূর থেকে যেহেতু সাউন্ডটা বাতাসে ভেসে আসছে তাই কবির কাছে গুঞ্জনের মতো লাগতেছে। হ্যাঁ, দূর থেকে ঝর্ণার পানির সাউন্ড ভেসে আসলে যেমন লাগে ঠিক সেরকম একটা সাউন্ড তিনি শুনতে পাচ্ছেন। তাই বলছে দেখো, হ্যাঁ, এগেইন আই হেয়ার। এগেইন শব্দটা কেন ইউজ করেছেন? এখন যদি একটা ব্রিফ কোশ্চেন আসে, হোয়াই দ্য পোয়েট হ্যাজ ইউজ দ্য ওয়ার্ড এগেইন, বলো কেন এগেইন ইউজ করেছেন? রিভিজিট, আফটার 5 ইয়ার্স হি রিভিজিটেড দ্য, তাই তো, ব্যাংক অফ দ্য রিভার ওয়াই, তার জন্য এখানে তিনি এগেইন ইউজ, মানে তোমাকে একটু বাজিয়ে নেওয়ার জন্য কোশ্চেন একটু ঘুরাইয়ে দেওয়া হয় আর কি, একটু ঘুরিয়ে দেওয়া হয়, কিন্তু সব এর ভিতরে আছে, তেমন কিছু নাই। ওকে, ওয়ান্স এগেইন, দেখো এগেইন শব্দটা তিনি বারবার ইউজ করেছেন এই কথাটা। হ্যাঁ, তাই বলতে পারে যে এগেইন কথা তিনি কেন ইউজ করেছেন তার এই কবিতাতে। দেখো এগেইন 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 কথাটা কেন আসছে, আমি হলে পরে এটাই দিতাম একটা কোশ্চেন, আমি যদি কখনো ভবিষ্যতে হবই আমি এটা দিব, ফাঁস করে দিলাম একটা কোশ্চেন, ঠিক আছে? ব্রিফ কোশ্চেন একটা ফাঁস করে দিলাম যে আমি যদি কখনো কোশ্চেন করি তাহলে এটা দিব যে এগেইন ওয়ার্ডটা কবি ফ্রিকুয়েন্টলি ইউজ করেছেন, বাট ওয়াই, কেন, ঠিক আছে তো? এই কোশ্চেনটার উপরে তার বেসিকটা চলে আসবে যে সে জানে কিনা। তাহলে বলছে ওয়ান্স এগেইন ডু আই বিহোল্ড দি স্টিপ অ্যান্ড লফটি ক্লিফস। হ্যাঁ, আমি আবারও এসে কি দেখতেছি, এই যে বিশাল পাহাড় বা পর্বতের বা মাউন্টেনের যে চূড়া। ক্লিপ মানে কি বলো? ক্লিপ মানে হচ্ছে
চূড়া, ঠিক আছে তো? আমরা একটু ইয়া করি তাহলে বলে যে ভালো লাগবে। দেখো চূড়া ক্লিফ অফ মাউন্টেন, হ্যাঁ, এই যে এরকম চূড়াকে বোঝায়, ঠিক আছে তো? মাউন্টেন টপ বা মাউন্টেন চূড়াকে বোঝানো হয়, পর্বত, ঠিক আছে তো? আচ্ছা, আমার কথা ঠিক মতো বুঝতে পারছো তো নাকি? জি জি স্যার। হ্যাঁ? এই যে, তো যাই হোক, এই যে এগুলো সব মাউন্টেন টপ বা এগুলোকে বোঝানো হচ্ছে। তাই বলছে আবারও, বিহোল্ড মানে কি দেখা, ওয়ান্স এগেইন ডু আই বিহোল্ড দিস স্টিপ, অ্যান্ড স্টিপ মানে কি সুউচ্চ, তাই তো? স্টিপ মানে কি একদম সোজা খাড়া, এবং লফটি মানে কি উচ্চ, এরকম আর কি। তাহলে স্টিপ অ্যান্ড লফটি ক্লিফস এখনো আমি দেখতে পাচ্ছি, যেগুলো দ্যাট অন আ ওয়াইল্ড সিক্লুডেড সিন, যেগুলো একটা সিক্লুডেড এবং ওয়াইল্ড প্লেসে। এগুলো কি সিক্লুডেড না? সিক্লুডেড মানে বুঝো তো? দেখো কোনো মানুষজন নেই, নির্জন, হ্যাঁ? তাহলে এইগুলোতে তুমি যদি একা যাও তোমার কেমন লাগবে? তোমার কেমন লাগবে বলো? ভয় লাগবে। সরি, আমি করে নি, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে একটু পরীক্ষা নেওয়ার কথা আছে, আমি একটু ডিস্টার্ব হচ্ছে পড়াতে গিয়ে, করার নাই, ঝামেলা। আচ্ছা, তাই বলছে দেখো দ্যাট অন আ সিক্লুডেড, তাহলে ওয়াইল্ড সিক্লুডেড সিন, ওয়াইল্ড মানে হচ্ছে কি একটা বন পরিবেশ যেখানে মানুষের বসবাস নেই, বন্য পরিবেশ, নির্জন একটা দৃশ্যপট, তাই তো? যেটা কি করছে, যেখানে গেলে পারে ইমপ্রেস থটস অফ মোর ডিপ সিক্লুজন, হ্যাঁ, যেখানে গেলে পারে এমনিতেই তোমার ভিতরে ডিপ সিক্লুজনের বা নির্যাতনা, মানে কি বলবো এটা, নির্জনতার একটা ডিপ থট তোমার ভিতরে সৃষ্টি হবে, ঠিক আছে তো? ইমপ্রেস থটস অফ মোর ডিপ সিক্লুজন, ঠিক আছে তো? সিক্লুজন মানে কি নির্জনতা, মানে আসলে এরকম যে নির্জন জায়গায় গেলে তোমার ভিতরে একটু শুনশান কেমন একটা অদ্ভুত পরিবেশ সৃষ্টি হয় না, এবং খুবই গভীর লাগে সব, অন্যরকম লাগে, যেখানে কিছু কোনো সাউন্ড নাই, কোনো মানুষজন নাই, প্রাকৃতিক পরিবেশ, এবং চারিদিকে শুধু গাছপালা, এবং যে যতদূর চোখ যাচ্ছে মানুষের কোনো বসবাসের কোনো চিহ্ন নাই, হ্যাবিটেশন নাই। এরকমটা হলে কি কেমন হয়, যে তুমি যখন, আর চারিদিকে পাহাড়, বড় বড় উঁচু উঁচু পর্বতের যে শৃঙ্গ, এগুলো যখন থাকবে তখন অটোমেটিক নিজের ভিতরের চিন্তাভাবনাগুলো আরও ডিপ হয়ে যাবে, কারণ তুমি একটা সিক্লুজন ফিল করছো, বা তুমি এখানে নির্জনতা ফিল করছো। এবং পর্বতগুলো বা হচ্ছে পর্বতের চূড়াগুলো এত উঁচু যে কি করছে, সেগুলো কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, হ্যাঁ, এবং ভূমিকে যেন কি করছে, ভূমিকে আকাশের নির্জনতার সাথে যেন কি করেছে, কানেক্ট করে দিচ্ছে। দেখো তাহলে কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ, তাহলে ল্যান্ডস্কেপ মানে কি দৃশ্যপট, বা এই যে আমরা দেখতে পাচ্ছি তা কি, হ্যাঁ, এই দৃশ্যপট, তাই তো? এই দৃশ্য, এগুলো কি করছে, কার সাথে কানেক্ট করে দিচ্ছে? দেখো এই যে আকাশের, তাই তো? আকাশের সাথে, শুধু স্কাইয়ের সাথে না, আকাশের নীরবতার সাথে, শান্ততার সাথে যেন কানেক্ট হয়ে যাচ্ছে। আকাশ যেমন নীরব শান্ত, এখানেও পর্বতের চূড়াগুলো এরকম শান্ত এবং নীরব, এতে যেন আকাশ এবং পাহাড় এবং ল্যান্ডস্কেপ সব মিলে যেন একাকার হয়ে গেছে, এমন একটা জায়গা এখানে বলা আছে, হ্যাঁ। তাই বলছে কানেক্ট দ্য ল্যান্ডস্কেপ উইথ দ্য কোয়াইট অফ দ্য স্কাই, হ্যাঁ। তাহলে আমরা বুঝতে পারছি কবি কেমন একটা নির্জন জায়গাতে ওখানে গেছেন। তাই বলছে দ্য ডে ইজ কাম, আবারও সেই দিন এসেছে। দেখো দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ, রিপোজ মানে কি শুয়ে পড়া, বসে পড়া, রেস্ট নেওয়া, ঠিক আছে? কোথায়? হেয়ার আন্ডার দিস ডার্ক সিকামোর, সিকামোর কি এই একটা গাছ, তাই তো? যেটা হচ্ছে ডার্ক সিকামোর কেন বলা হয়েছে? কারণ এটা হচ্ছে ডিপ, তাই তো? গ্রিন এর পাতাগুলো, দেখো সিকামোর ট্রি, এই যে এই গাছটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? দেখো তাহলে ডার্ক সিকামোর মানে এর বিশাল বড় বড় গাছ, এই গাছগুলো কিন্তু দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি টিনটা ন্যাবিতে, না? এই যে এই গাছগুলোই। তাই বলছে আবারও আমি এখানে এসে এই গাছের নিচে আবারও বসার সুযোগ পেয়েছি, হ্যাঁ। তাহলে দ্য ডে ইজ কাম হোয়েন আই এগেইন রিপোজ হেয়ার আন্ডার দিস ডার্ক সিকামোর, এবং এখানে বসে বসে কি করছি, ভিউ মানে কি দেখছি, দিস প্লট অফ কটেজ গ্রাউন্ড, হ্যাঁ, এই যে প্লট, এই যে জমি, এই যে ভূমি, যেখানে কি আছে, কটেজ গ্রাউন্ড আছে। কটেজ গ্রাউন্ড মানে কি, দেখো এই যে আমরা যদি একটু দেখি, স্যার, হ্যাঁ বলো। স্যার সিকামোর এটা কি হচ্ছে গাছের নাম? হ্যাঁ এটা গাছের নাম, ওই যে দেখালামই তো তোমাকে।
আন্ডার দিস সিকামোর, তাহলে এই যে দেখো এরা যেমন কি গাছের নিচে বসে রেস্ট নিচ্ছে নাকি, এইটা কি বুঝতে পেরেছো? আন্ডার দিস সিকামোর তার মানে কি গাছ, এবং কটেজ গাছের নাম কি দেব, ডার্ক সিকামোর না শুধু সিকামোর? গাছের নাম ডার্ক সিকামোর না, গাছটা দেখতে ডিপ গ্রিন তার জন্য সেটাকে ডার্ক বলা হয়েছে। গাছের নাম ডার্ক সিকামোর না, গাছটার নামই হচ্ছে শুধু কি সিকামোর। সিকামোর সিকামোর দেখালাম এই যে সিকামোর ট্রি এইটা, হ্যাঁ। আর ডার্ক কখন বলা হবে, যখন এর গাছের বাকলগুলো হয়তো কালো এই যে এরকম, অথবা গভীর পাতা দিয়ে একদম পুরো ঢাকা অন্ধকার, এরকম একটা সেন্স বোঝাতে তিনি মেইনলি ব্যবহার করেছেন। ঠিক আছে, গাছের নাম শুধু সিকামোর। ওকে স্যার। আচ্ছা কি বলছে দেখো, এন্ড ভিউ, ভিউ মানে কি দেখছি, তাহলে গাছের নিচে বসে আমি দেখছি কি এই যে প্লট, এই যে ভূমি যেখানে ছোট ছোট কটেজ গ্রাউন্ড আছে। কটেজ গ্রাউন্ড কেন, এখানে ঝোপের ঝোপে ঝোপে অনেক বন মতো ছোট ছোট গাছ মতো আছে, তার জন্য তিনি বলছেন কটেজ গ্রাউন্ড। আর কি কি দেখছেন, দিস অর্চার্ড টাফটস, অর্চার্ড মানে কি, অর্চার্ড কি বাগান। হ্যাঁ বাগান, তাই তো, হ্যাঁ বাগানের যে ফলের যে ছোট ছোট গোছা, কি বলে এগুলোকে, ফলের যে থোকা, আর কি বলি আমরা, আমের গুচ্ছ, গুচ্ছ, হ্যাঁ তাই তো, ওইগুলো দেখতে পাচ্ছি। ঝোপ, হ্যাঁ অনেক নামে যে যেভাবে চিনো। এবং বলছে হুইস, যেগুলো, যেগুলো মানে কি এই যে অর্চার্ড টাফটস গুলো, যেগুলো এই সিজনে কেমন কেমন তারা পেকে গেছে নাকি আনরাইপ, উইথ দেয়ার আনরাইপ ফ্রুটস, তাই তো। হ্যাঁ তাহলে গাছের যে ডাল আছে, ডালের যে ঝোপ আছে, সেই ঝোপের ভিতরে এরকম থোকাই থোকাই, তাই তো, গুচ্ছ গুচ্ছ অনেক কি ফল, যে ফলগুলো এখন আছে আনরাইপ অবস্থায় আছে। আর কি অবস্থায় আছে, আর ক্ল্যাড ইন ওয়ান গ্রিন হিউ, এবং এখনো পাকেনি। না পাকলে পারে ফলের কালার কেমন থাকে, তাই এখনো ক্ল্যাড মানে কি, মানে কাভার্ড, ক্ল্যাড মানে এখানে কাভার্ড হয়ে আছে, গ্রিন হিউ মানে কালার, হ্যাঁ সবুজ কালারের যেগুলো এখনো কাভার্ড হয়ে আছে। ঠিক আছে তো, এবং কি করছে, লুজ দেমসেলভস, এবং এই ফলগুলো নিজেদেরকে যেন হারিয়ে ফেলেছে কোথায়, মিড গ্রুপস এন্ড কপসেস। গ্রুপস মানে কি, মানে গ্রুপস মানে বুঝছো তো, ঝোপ গাছে, মনে করো অনেকগুলো গাছ, এই যে দেখো আমরা যদি এখানে দেখি যে অনেকগুলো গাছ যখন একসাথে মিলে গেছে, যে এখানে কয়েকটা গাছ যখন একসাথে, তখন একটা ঝোপের মতো সৃষ্টি হয় না, এবং কয়েকটা ডাল যখন একসাথে একটা মিশে যায় তখন কেমন হয়, একটা ঝোপের মতো সৃষ্টি হয়, যে ঝোপের ভিতরে ফলগুলো লুকিয়ে আছে, হাইড অবস্থায় আছে। এটাকে কবি বলছে কি, যে কবিকে বলতে যাচ্ছেন যে ফলগুলো নিজেদেরকে যেন হারিয়ে ফেলেছেন এই গ্রুপস এবং কপসের মধ্যে। দেখো আমরা যদি একটু গ্রুপস দেখি, গ্রুপ, এই দেখো এখানে যদি আমরা দেখি একটা ডালের ভিতরে ঢুকে গেছে, হ্যাঁ ঢুকে গিয়ে কি হয়েছে, একটা মানে গুচ্ছ, একটা গভীর একটা অবস্থান তৈরি করেছে, এটা হলো গ্রুপ। আর কপস কি, কপসেস, এই যে দেখো এখানেও এই একই সেন্স বোঝাচ্ছে মেইনলি। ঠিক আছে তো, যেটা এক জায়গাতে গুচ্ছ কিছু, এই জায়গাটা বোঝাতে কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে এর ভিতরে ফলগুলো নিজেদেরকে কি করছে জানো, হারিয়ে ফেলেছে, তাই না? সরি দাঁড়াও আমি একটু আসছি, হ্যাঁ সরি। সব একসাথে থাকা হচ্ছে তো এক রুমে, বুঝতে পেরেছো, এই জন্যই সমস্যা। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ ধরো মেহেরপুরে আমার পড়ানোর জন্য একটা রুম আছে, ঠিক আছে, কিন্তু এখানে সব একসাথে হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা তো দেখো তারপরে কি বলা হচ্ছে, ওয়ান্স এগেইন আই সি দিস হেজরোজ, হেজরো বুঝো, তাহলে কপসেস মানে বোঝা গেল তো, গ্রুপস বা কপস এগুলো বোঝা গেছে, এগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, এই যে এরকম, এটা হচ্ছে কি কপসেস, অনেকগুলো গাছ মিলে একটা অংশ যেটা গঠিত হয়েছে এরকম। কারণ বাংলায় আমরা কি বলি জানি না। হেজরো মানে হচ্ছে সারিবদ্ধভাবে যে গাছ, হ্যাঁ বেড়া করি না আমরা জমির পাশে, দেখো এগুলো হচ্ছে কি হেজরোজ, হ্যাঁ এই যেগুলো এইগুলো হচ্ছে রো মানে কি সারি, হ্যাঁ যেগুলো আমরা বেড়া তৈরি করি, হ্যাঁ বা জমির যে সীমানা
সেই সীমানা দিয়ে যে গাছগুলো লাগাই সেগুলো বলা হচ্ছে কি হেজ রোজ। বলছে আবারও আমি সেগুলো দেখছি, হ্যাঁ, তার মানে এরকমটা আছে হয়তো সেখানে, হ্যাঁ। তাই বলছে দ্য ওয়ান্স এগেইন আই সি দিস হেজ রোজ, হার্ডলি হেজ রোজ, এগুলো খুব একটা হেজ রোজ বলা যায় না, তারপরেও হেজ রোড মতো লাগতেছে। কারণ কি, এগুলো কেউ নিজে এগুলো জমির জন্য তৈরি করেনি, তাই না? আমরা প্রধানত হেজ রোড বলি কখন, যখন সেটা নিজের জমির সীমানার উপরে মানুষজন লাগায়, ওগুলো লাগিয়ে তার সীমানাটাকে ঠিক করে রাখে। কিন্তু এখানে এই হেজরোগুলোকে কবি হেজ রোজ বলতে চাচ্ছেন না। কারণ কি, কারণ এগুলো কেউ এসে লাগায়নি বা নিজের জমির উপর এগুলো তৈরি করেনি, বরং এগুলো অটোমেটিক কেমন হয়েছে, অটোমেটিক গজিয়ে উঠেছে, অটোমেটিক তৈরি হয়েছে, তাই না? তারপরে দেখো দিস হেজ রোজ, হার্ডলি হেজ রোজ, লিটিল লাইনস অফ স্পোর্টিভ উড রান ওয়াইল্ড। মানে স্পোর্টিভ উড মানে বুঝছো তো, যে গাছগুলো, তাই তো, অটোমেটিক একটা নির্দিষ্ট সারিতে জন্মেছে, হ্যাঁ, অটোমেটিক জন্মেছে, এইগুলো কেউ তো জন্মাতে আসেনি। রান ওয়াইল্ড মানে কি, নিজের ইচ্ছা মতো ছড়িয়ে পড়েছে, ঠিক আছে তো? কিন্তু যদি কেউ নিজের জমিতে লাগাতো তখন কি সে তাকে ইচ্ছা মতো কি জন্মাতে দিত, নাকি প্রুনিং করতো প্রতিনিয়ত, বলো? প্রুনিং করতো, কিন্তু এখানে সেই প্রুনিংটা করা লাগছে না, তাই না? তাই বলছে দিস হেজ রোজ, হার্ডলি হেজ রোজ, লিটল লাইনস অফ স্পোর্টিভ উড রান ওয়াইল্ড, ঠিক আছে? এবং আর কেমন, দিস পাস্টোরাল ফার্মস, দেখো এগুলো হচ্ছে কি পাস্টোরাল ফার্মস, হ্যাঁ, গ্রিন টু দ্য ভেরি ডোর, এবং এটা পুরো ফার্মটা, পুরো মাঠ এত সবুজ, একদম কোথা পর্যন্ত, একদম কবি যেখানে বসে আছেন সেই হয়তোবা তার সেই তিনটা ন্যাবি দরজার সামনে, সেই দরজা পর্যন্ত পুরো কি বলো, সবুজ মাঠ। কোনোভাবেই কি আমাদের আধুনিক, তাই তো, যে বাড়ি ঘরের মতো টাইলস করা, সিমেন্ট করা না, নাকি বা কনক্রিট না, পুরোটা কি সবুজ, একদম এই দরজা পর্যন্ত। তাই বলছে না, দিস পার্সোনাল ফার্মস গ্রিন টু দ্য ভেরি ডোর অ্যান্ড রেডস অফ স্মোক সেন্ট আপ। আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে যে সাইলেন্সে, মানে কি নীরবে, ধোয়ার যে কুণ্ডলি, রেডস মানে কি কুণ্ডলি, স্মোকের কুণ্ডলি উপরে উঠছে, ফ্রম অ্যামং দ্য ট্রিজ, এই যে গাছ, তাই না? কবি হয়তো বা তিনটা ন্যাবিতে বসে আছেন, তিনটা ন্যাবিতে কি করছেন, এই দরজার সামনে হয়তো তিনি বসে আছেন, দেখো এই জায়গায় বসে আছেন, ওই দিকে ঘুরে হয়তো বা, এবং তিনি সেখান থেকে দেখছেন এই বন জঙ্গলের ভিতর থেকে কি বার হচ্ছে, ধোঁয়াও বার হচ্ছে, না, ধোঁয়ার কুণ্ডলিও বার হচ্ছে। তাহলে এখানে থেকে ধোঁয়ার কুণ্ডলি কেন বার হতে পারে, বলো? কি কি কারণে হতে পারে? আগ্নেয়গিরি থাকতে পারে, আগ্নেয়গিরি, ওখানে কেউ বসবাস করে, আগ্নেয়গিরি থাকলে তো মানুষজন আছে, এখানে কোনো গাছই জন্মাবে না, হয়তো বা কেউ বসবাস করছে। এখন কে বসবাস, মানুষ আছে, মূল কথা এখানে মানুষ আছে, মানুষই একমাত্র পৃথিবীর মধ্যে, আর কোন প্রাণী আছে যে আগুন ইউজ করে মানুষ ছাড়া, বলো? খাবার তৈরি মানুষ ছাড়া আর কেউ তৈরি করে না। আগে ড্রাগন বলে কিছু একটা ছিল, আমরা জানি নাকি, সেটা হয়তো পৃথিবীতে কখনো ছিল কিনা আমরা জানি না, কিন্তু সেটা বলা হচ্ছে। দেখো তাই বলছে, দেখো যে রেডস অফ স্মোক সেন্ট আপ ইন সাইলেন্স ফ্রম অ্যামং দ্য ট্রিজ উইথ সাম আনসার্টেন নোটিস, মানে আমরা জানি না নির্দিষ্ট করে আসলে এখানে কারা আছে, তারপরেও বলা যায় যে অ্যাজ মাইট সিম, বলতে নির্দিষ্ট করে বলা যায় না, তবে যেটা মনে হচ্ছে আমাদের কাছে তা থেকে মনে হচ্ছে যে অফ ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স ইন দ্য হাউসলেস উড, হ্যাঁ, হয়তোবা কোনো ভ্যাগ্র্যান্ট ডুয়েলার, বুঝো তো, ভবঘুরে যারা, হ্যাঁ, ভবঘুরে যারা, তাই না, যাদের কোনো বাড়িঘর নেই, দেখো হাউসলেস উডস, হ্যাঁ, তারা এই বাসাহীন উডের ভিতরে বা বনের ভিতরে হয়তোবা তাদের তাঁবু গেড়ে কি করছে, ওখানে বসবাস করছে, এই যে ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স, হ্যাঁ, এই যারা যেখানে সেখানে বসবাস করে, তাঁবু গাড়ে, বিশেষ করে তাঁবু গেড়ে থাকে। তাই কবি মনে করছেন, বলছেন কি, যদি অনিশ্চিত, উইথ সাম আনসার্টেন নোটিস, আমরা ঠিক নির্দিষ্ট করে বলতে পারি না এখানে কারা আছে, তবে বলা যেতে পারে যে হাউসলেস এই উডের ভিতরে কোনো ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স অথবা বসবাস করছে, অথবা ভ্যাগ্র্যান্ট ডুয়েলার্স না হোক, কোনো, হ্যাঁ আমি করব, আবার লিঙ্ক দিব, সাম হারমিট কেভ, অথবা কোনো কেভের ভিতরে কোনো হারমিট আছে, এটা হতে পারে কোনো হারমিটের কেভ যেখানে সে আগুন জ্বালিয়েছে, সেই আগুন থেকে ধোঁয়া বার হচ্ছে। দেখো হোয়ার বাই হিজ ফায়ার দ্য হারমিট সিটস অ্যালোন, তাই তো, যে আগুনের পাশে হারমিট, হারমিট মানে কি বলতো, হারমিট তান্ত্রিক বা সন্ন্যাসী, হ্যাঁ সন্ন্যাসী, তান্ত্রিক বলা যাবে না, তান্ত্রিক জিনিসটা একটু ভিন্ন জিনিস, ঠিক আছে তো, হ্যাঁ। দেখো কোনো সাধু ব্যক্তি, হ্যাঁ, ও বাবা, হারমিট বলতে এখানে কি দেখানো হয়েছে, হ্যাঁ, বনে যারা বাস করে, আমরা ম্যান দিয়ে দিই না, দেখি আসে, এই যে এরকম, হ্যাঁ, এই যে মনে করে কেভের ভিতরে এই লোকটা বসবাস করে, তো সেখানে সে আগুন জ্বালিয়ে কি করছেন,
হয়তো বা খাবার টাবার বা হচ্ছে ঠান্ডা জন্য কম বেশি করার সুযোগ আমার এখানে নাই। নেটে জি স্যার, এখন শোনা যাচ্ছে পরিষ্কার। তাই হচ্ছে নেট। ওকে, তাহলে এই যে আমরা এই অংশটুকু পড়লাম, সবাই বুঝতে পেরেছো তো নাকি? জি স্যার। এইবার জি স্যার। বলছে দিস বিউটিয়াস ফর্মস, তাহলে এই যে এতক্ষণ ধরে যে তিনি বর্ণনা করলেন এইগুলোকে তিনি বলছেন কি বিউটিয়াস ফর্মস, মানে কি পুরোটা এই পুরো পরিবেশটা কেমন কবির কাছে কেমন লাগছে? সুন্দর। 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 এবং বলছে দেখো তাহলে এই যে বিউটিয়াস ফর্মস থ্রু আ লং অ্যাবসেন্স, হ্যাঁ অনেক দিন অ্যাবসেন্স থাকা সত্ত্বেও দেখো, হ্যাঁ হ্যাভ নট বিন টু মি, এটা আমার কাছে তেমনটা এখনো মনে হয়নি। কেমন মনে হয়? অ্যাজ ইজ আ ল্যান্ডস্কেপ টু আ ব্লাইন্ড ম্যানস আইস। হ্যাঁ, তাহলে একজন অন্ধ লোককে যদি এরকম একটা দৃশ্যের কাছে আনা হয়, দৃশ্যপটের কাছে আনা হয়, সে কি কোনো কিছু এনজয় করতে পারবে বলো? না না স্যার। স্যার। তাই বলছে কি যে ওটা আমার কাছে ওরকম ব্লাইন্ড ম্যানের মতো মনে হয়নি যে আমি কিছুই বুঝতে পারবো না। এতদিন অনুপস্থিত, মানে 5 বছর এখানে না আসা সত্ত্বেও, 5 বছর পরে আমি এসেছি এখানে, তারপরেও এটা আমার কাছে এখনো ঠিক ওইরকম বিউটিয়াসই আছে। ঠিক 5 বছর আগে যেমন বিউটিয়াস ছিল এখনো তেমনি বিউটিয়াস আছে। দেখো ঠিক অনেকটা আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডের মতো সেন্স না বলো? জি স্যার। মেইনলি সেই কবে দেখেছেন সেটাকে এখন নিজের মনের ভিতরে কল্পনা করছেন। বাট অফট, দেখো ওই যে ওখানে তিনি যা বলেছিলেন আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউডে যেমন কথা বলেছিলেন, ওখানে কি বলেছিলেন যে তিনি যখন একা একই তার রুমের ভিতরে পেন্সিভ মুডে তার কোচে তিনি শুয়ে থাকেন, তখন ওই ড্যাফোডিল ফুলের যে ইমেজ তার মনের চোখে ভেসে ওঠে, তাই না? এরকমটা কিন্তু বলা হয়েছে। ঠিক এখানেও একই ঘটনা। বাট অফট ইন লনলি রুমস, একা একই আমার রুমে যখন কি করি, মিট দ্য ডিন অফ টাউন অ্যান্ড সিটিজ, হ্যাঁ শহরের হইচই, হ্যাঁ মিট ডিন মানে বুঝো তো হইচই, এই শহরের হইচইয়ের মধ্যেও দেখো আই হ্যাভ ও টু দেম, হ্যাঁ আমি তাদের কাছে এখনো ঋণী হয়ে আছি। কিসের কারণে ঋণী হয়ে আছি? কারণ ইন আওয়ার্স অফ ওয়ারিনেস অ্যান্ড সেন্সেশন সুইট, হ্যাঁ দেখো ইন আওয়ার্স অফ ওয়ারিনেস মানে কি, যখন আমি ক্লান্ত সময়। হয়ে পড়ি তখন কি করে আমাকে তারা কি দেয়, একটা সুইট সেন্সেশন দেয়। দেখো সুইট সেন্সেশন না বলে বলা হচ্ছে সেন্সেশন সুইট, মানে একটু এমফাসাইজ করার জন্য তিনি একটু ফ্রেজটাকে মডিফাই করেছেন, অ্যাডজেক্টিভটাকে পরে দিয়েছেন। তাহলে সেন্সেশন সুইট, তাহলে তিনি যে সেন্সেশন ফেল্ড করেন, দেখো ফেল্ড ইন ব্লাড অ্যান্ড ফেল্ড অ্যালং দ্য হার্ট, তাহলে তিনি সেই সেন্সেশনটা কোথায় কোথায় ফিল করেন, কিসে কিসে ফিল করেন? ব্লাড এন্ড হার্টে। হার্টে ফিল করেন। সেরকম একটা সুইট সেন্সেশন ওই বিউটিয়াস ইমেজগুলো বা ফর্মগুলো আমাকে দান করে। কখন দান করে? যখন আমি আমার রুমে একা একই বসে থাকি, তাই তো, এবং বিশেষ করে ক্লান্ত থাকি, অবসন্ন থাকি, টায়ার্ড থাকি, তাই তো, তখন আমার মনের চোখে ওই সেই বিউটিয়াস ফর্মসগুলো ভেসে ওঠে এবং আমাকে এক ধরনের সুইট সেন্সেশন দান করে, যেটা কি করে দেখো, অ্যান্ড পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড উইথ ট্র্যাঙ্কুয়াল রেস্টোরেশন, হ্যাঁ এবং এগুলো জানো ঠিক অনেকটা মেডিটেশনের মতো, বুঝতে পারছো? মানুষ যখন মেডিটেশন করে তখন কি এক ধরনের ইমেজ তারা মন থেকে ফিল করার চেষ্টা করে। কেউ কেউ কখনো মেডিটেশনের সিস্টেম শুনছো বা জানো, কখনো করছো? জি স্যার। হচ্ছে চোখ বন্ধ করে তোমাকে একটা সুন্দর একটা পরিবেশের কথা বলবে, হ্যাঁ মনে মনে কল্পনা করতে বলবে, তখন মনে হবে তোমার আশেপাশে যদি একটা গন্ধওয়ালা খারাপ পরিবেশও থাকে, তুমি মেডিটেশন করতে করতে তুমি তোমার মনের জগতে চলে গেলে সেখানে তুমি আলাদা একটা সেন্সেশন ফিল করতে পারবা। তোমার আশেপাশের পরিবেশ তোমার কাছে আর খারাপ মনে হবে না, মানে তুমি তো ওটা ফিলই করবে না, তখন তুমি থাকবা তোমার মনের বাড়িতে। হ্যাঁ, কোয়ান্টাম মেথডে বলে থাকে কি এটাকে বলে মনের বাড়ি, তাই তো? শুনছো কখনো যে তোমরা সবাই, এখন আমরা সবাই আমাদের মনের বাড়িতে যাচ্ছি, নিজের পছন্দ করা একটা বাড়িতে যাচ্ছি। তো এখানেও কবি ওই একা একই যখন বসে থাকেন তখন এই টিনটান অ্যাবির কথা মনে করেন, ঠিক আছে তো? আর যখন মনে করেন তখন তার রক্তে, তার হার্টে, হৃদয়ে এক ধরনের সেন্সেশন ফিল করেন। এমনকি সেই সেন্সেশনটা শুধু হার্টে বা ব্লাডে না, কোথায় চলে যায়, পাসিং ইভেন ইনটু মাই পিওরার মাইন্ড, এমনকি আমার মনের ভিতরে সেগুলো প্রবাহিত হয় এবং আমার মনকে কি করে, উইথ ট্র্যাঙ্কুয়াল রেস্টোরেশন, এবং এক ধরনের ট্র্যাঙ্কুয়ালিটি, এক ধরনের নীরবতা আমাকে দান করে। আমি শহরে আছি তারপরেও এই টিনটান অ্যাবির যে নীরবতা, যে কোয়াইটনেস, এটা আমি তখন ফিল করতে পারি। কথা বুঝতে পারছো? জি স্যার। বিষয়গুলোকে মনে করেন।
তাহলে এইটা তিনি এখন ভাবছেন, তাই তো? এই 5 বছর পরে এসে টিনটা নেভির এই দরজার সামনে বসে বসে এই কথাগুলো তিনি ভাবছেন আর তার প্রকৃতিটা তিনি দেখছেন যে এইগুলো আমি যখন শহরে থাকি হইচইয়ের মধ্যে, আমার রুম হয়তো দরজা ইয়ার পাশে, রাস্তার পাশে, চারিদিকে হইচই, হ্যাঁ, দাঙ্গা হাঙ্গামা, তারপরেও আমি যখন একা একই বসে থাকি আমার হৃদয়ে, আমার মনে, তাতে আমার রক্তের ভিতরে এক ধরনের সেন্সেশন তৈরি করে দেয় এই বিউটিয়াস ফর্মসগুলো। ঠিক আছে তো? বলছে এমনকি ফিলিংস টু অফ আনরিমেম্বার্ড প্লেজার, এমনকি আনরিমেম্বার্ড প্লেজারগুলো, যে একসময় কোনো একটা জায়গায় গিয়ে আমি খুব আনন্দ বোধ করছিলাম, তাই তো? কিন্তু অনেক দিন পেরিয়ে গেছে, কিন্তু আমি আনন্দ বোধ ওখানে করছিলাম, কিন্তু কেন যে করছিলাম, কী ধরনের আনন্দ বোধ করছিলাম সেটা আমার মনে পড়ছে না, কিন্তু আমি ফিল করতে পারছি যে আমি সেখানে এক ধরনের আনন্দ অনুভব করছিলাম। বুঝতে পেরেছো মানে কি? তাই তিনি বলতে চাচ্ছেন যে আমি শুধু যখন রুমে একা একই বসে থাকি তখন বসে বসে যে সেন্সেশন ফিলটা করি শুধু তা না, বরং 5 বছর আগে আমি ভ্রমণ করার সময় কী ধরনের প্লেজার আমি ফিল করছিলাম, সেই আনরিমেম্বার্ড প্লেজারগুলোকেও আমি কি করতে পারি, এই একাকিত্বের সময়ে ফিল করতে পারি। কথা বুঝতে পেরেছো? সাস পারহ্যাপস, তাই তো? বলছে সাস মানে এইরকম ফিলিংগুলো সম্ভবত অ্যাজ হ্যাভ নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স। তাহলে এই সাইটের এই যে সাধারণ দৃশ্য বলে আমরা এগুলো মানতে পারি না, হ্যাঁ, যে হ্যাভ নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স, তাহলে এই দৃশ্যগুলো, এই বিউটিয়াস ফর্মসগুলো আমার মনের উপরে কোনো সাধারণ বা খুবই তুচ্ছ ইনফ্লুয়েন্স ফেলতে পারে না। তাই বলে দেখো, হ্যাভ নো স্লাইট অর ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স অন দ্যাট বেস্ট পোর্শন অফ আ গুড ম্যানস লাইফ। হ্যাঁ, একজন ভালো মানুষের, স্যার এখানে ট্রিভিয়াল বলতে কি বোঝানো হয়েছে? বলো। ট্রিভিয়াল মানে তুচ্ছ, ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স, তুচ্ছ তুচ্ছ, যে বললাম না তুচ্ছ। স্লাইট মানে সামান্য, ট্রিভিয়াল মানে তুচ্ছ। ঠিক আছে তো? ওকে স্যার। অনেকের কাছে তুচ্ছ মনে হতে পারে, এই যে বলছে না যে এটা ভ্রমণ করে আসছে তাই এত কি হয়ে গেছে, এক কোথায় কি ভ্রমণ করে আসছে তাই নিয়ে কবি এখন মাথা ঘামাচ্ছে। তাই কবি সেটা বলতে চাচ্ছেন যে অনেকের কাছে এটা খুবই স্লাইট এবং ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স মনে হতে পারে, কিন্তু আমার কাছে না। বরং এটা যদি একজন মানুষ ভালো মানুষ হয় তাহলে ভালো মানুষের জীবনের বেস্ট পোর্শনেই এই প্রকৃতি থাকে আর কি। বেস্ট পোর্শন মানে কি? অধিকাংশ অংশে, মানে একজন ভালো মানুষের জীবনের অধিকাংশ অংশ জুড়েই থাকে এই প্রকৃতি, যে প্রকৃতি তাকে পরিচালনা দান করে, যে প্রকৃতি তাকে একটা সুন্দর কি পরিবেশ দান করে, এমনকি তার টায়ার্ডনেসের সময়ে, ক্লান্তির সময়ে, অবসন্নতার সময়ে, বিপদের সময়ে তাকে এক ধরনের কি সুস্থতা দান করে, এক ধরনের ট্র্যাঙ্কুয়ালিটি দান করে। অতএব প্রকৃতির এই ইনফ্লুয়েন্সকে ট্রিভিয়াল বা স্লাইড বলা যায় না। এখন যদি ব্রিফ কোশ্চেন হয় যে কবি কেন প্রকৃতির এই ইনফ্লুয়েন্সগুলোকে ট্রিভিয়াল বা স্লাইড বলছেন না, কেন, কি কারণে? এগুলো সুইট সেন্সেশন বাই ব্লাড এবং হার্টে ভালো মানুষের জীবনের বেস্ট পোর্শনকে ইনফ্লুয়েন্স করে। দেখো, ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স অন দ্যাট বেস্ট পোর্শন অফ আ গুড ম্যানস লাইফ। এবং বলছে কি হিজ লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড অফ লাভ। এবং তিনি তখন কি করেন ইনফ্লুয়েন্স করার মাধ্যমে, তখন ওই যে মানুষের জীবনের, দেখো তাহলে প্রকৃতি আমাদেরকে এমনভাবে ইনফ্লুয়েন্স করে যে তার ভিতরের কিছু লিটল নেমলেস আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভকে ইনফ্লুয়েন্স করে মেনলি। যে কাইন্ডনেস বা লাভকে আমরা নামকরণ করতে পারবো না, যেগুলো হয়তো আমাদের কাছে খুবই লিটিল মনে হতে পারে, যেগুলো আমাদের কাছে আনরিমেম্বার্ড মনে হতে পারে, কিন্তু প্রকৃতি আমাদের ওই মনের ভিতরের কাইন্ডনেসকে বা লাভকে ইনফ্লুয়েন্স করে। ঠিক আছে তো? এগুলোকে এনকারেজ করে আমাদের ভিতরে। অতএব যে ব্যক্তি প্রকৃতিকে ভালোবাসে, যে ব্যক্তি প্রকৃতির সান্নিধ্যে থাকে, সে কখনোই, কবির মতে কি, তিনি কখনো খারাপ মানুষ বা হার্ড হার্টেড মানুষ হতে পারে না। তিনি অবশ্যই গুড ম্যানস হবেন। ঠিক আছে তো? মানে গুড ম্যান হবেন এবং গুড ম্যানস লাইফের একটা যে ইনফ্লুয়েন্স তিনি ফিল করবেন। কি কথা বুঝতে পারছো? জি স্যার। অতএব এই যে ব্যাপারটা, এটা কিন্তু তার বিশ্বাস। দিস ইজ দ্য বিলিফ অফ ওয়ার্ডসওয়ার্থ, হ্যাঁ, দ্যাট নেচার ক্যান হ্যাভ আ গুড ইনফ্লুয়েন্স অর হিলিং পাওয়ার। দেখো এখানে কিন্তু হিলিং পাওয়ারের কথা বলেছে। কেন? ওই যে ওয়ারিনেসের সময়, দেখো তিনি যখন ওয়ারিনেস থাকেন তখন তার মনের ভিতরে একটা ট্র্যাঙ্কুয়াল রেস্টোরেশন তৈরি হয়, মানে শান্ত নীরবতা তৈরি হয়। তাহলে কি এটা কি একটা হিলিং পাওয়ার না বলতো প্রকৃতির? মানে সুস্থ করার, মানুষের অসুস্থ মনকে, মানুষের উদ্বিগ্ন মনকে শান্ত বা নীরব করার যে একটা মানে প্রভাব, সেটা প্রকৃতির আছে বলে তিনি মনে করছেন। তাই তিনি বলছেন এই ইনফ্লুয়েন্সটা কোনো স্লাইড বা ট্রিভিয়াল ইনফ্লুয়েন্স নয়, বরং দিস ইজ আ গ্রেট ইনফ্লুয়েন্স বিকজ ইট ক্যান এনকারেজ দ্য লিটিল নেমলেস আর আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। এটাকে এনকারেজ করতে পারে।
অতএব অটোমেটিক তুমি প্রকৃতির সান্নিধ্যে থাকলে পারে এরকমভাবে তুমি ভালো মানুষ হয়ে যাবে। তাই বলছে নর লেস আই ট্রাস্ট, বলছে নর লেস আই ট্রাস্ট, আমি বিশ্বাস করি যে শুধুমাত্র দেখো নর লেস টু দেম আই মে হ্যাভ ও অ্যানাদার গিফট। হ্যাঁ, মানে একটা গিফট তো অলরেডি আমি পেয়েছি, কিন্তু আরও একটা গিফট আমি তাদের কাছে মানে কি ঋণী হিসাবে আছি নাকি, মানে তারা আমাকে একটা গিফট দিয়েছে এবং আমাকে ঋণী করে তুলেছে তারা আমাকে, ঠিক আছে? তো কে কে ঋণী করে তুলেছে? এই দেম বলতে কাদের বোঝানো হচ্ছে? নেচার। হ্যাঁ, Okay. বিউটিয়াস ফর্মসকে কিন্তু বোঝানো হচ্ছে। এতক্ষণ আমরা কথা বলছি কাকে নিয়ে? এই সকল বিউটিয়াস ফর্মসকে নিয়ে, ঠিক আছে? তো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তাই তো, গাছপালা, তারপরে পাহাড় পর্বত থেকে শুরু করে ঝর্ণা, হ্যাঁ, তারপরে ছোট ছোট গাছের স্তূপ থেকে মানে ফল মূল যা আছে সব কিছুকে তিনি একসাথে বলছেন দেম। তাই বলছে দেখো আই মে হ্যাভ ওড অ্যানাদার গিফট টু দেম, মানে তারা আমাকে আর একটা গিফট দিয়েছেন এবং তার জন্য আমি ঋণী। সেটা কি গিফট? অফ আসপেক্টস মোর সাবলাইম। হ্যাঁ, দেখো যে গিফটের আসপেক্টটা, বৈশিষ্ট্যটা হলো অনেক বেশি সাবলাইম। সাবলাইম মানে বুঝো তো? What is the- মহৎ, বলো। গ্লোরিয়াস, দেখো উৎকৃষ্ট কিছু। দেখো উৎকৃষ্ট, হ্যাঁ, তাই বলছে ভেরি গ্রেট এক্সেলেন্স অর বিউটি, মানে কি খুবই চমৎকার, মানে লফ নোবেল বা সুপ্রিম, যেটা আমরা বলতে পারি সুপ্রিম, এরকম একটা। তাই বলছে যে গিফটটা আমার কাছে কেমন, মোর সাবলাইম, তাই তো, অনেক বেশি এক্সিলেন্ট। সেটা কি? সেই গিফটটা কি? একটা গিফট তো কবি পেয়েছেন, তাই তো, যে প্রকৃতি তাকে তার সমস্যার সময়ে তাকে শান্ত করে তোলে। আর একটা গিফট হলো কি, দ্যাট ব্লেসেড মুড, মানে আমার মুডটাকে দান, এমন একটা মুড তৈরি করে যেটা হয়ে যায় কি ব্লেসড। ব্লেসড বুঝো তো? একটা আশীর্বাদ মানে মনে যেন আমি একটা অন্য ধরনের আশীর্বাদ প্রাপ্ত মুড, তাই তো, মানে অন্য ধরনের অন্য একটা পরিস্থিতির এরকম একটা। তাই বলছে এমন একটা মুড আমাকে দান করে যে মুডে ইন হুইচ দ্য বার্ডেন অফ দ্য মিস্ট্রি, ইন হুইচ দ্য হেভি অ্যান্ড দ্য ওয়েট অফ অল দিস আনইন্টেলিজেবল ওয়ার্ল্ড ইজ লাইটেন্ড। খেয়াল করো, তার মানে এমন একটা মুড বা এমন একটা মন আমাকে দান করেছে যে মনের ভিতরে যত রকমের মিস্ট্রির বোঝা আসুক না কেন, যত রকমের হেভি অ্যান্ড ওয়েট আসুক না কেন, এই আনইন্টেলিজেবল ওয়ার্ল্ডের সব কিছু এখানে আসলে হালকা হয়ে যায়। মানে যত রকমের সমস্যা, যত ধরনের মানে কি বলবো প্রবলেম আছে, এই যে দ্য বার্ডেন অফ মিস্ট্রি বলতে কিন্তু এই প্রবলেমকে বোঝানো হচ্ছে, বার্ডেন অফ মিস্ট্রি। হ্যাঁ, মানে এমন কিছু বিষয় রয়েছে যেগুলো মিস্ট্রিয়াস এবং আমাদের মনকে উত্তাল করে তোলে। দেখো এই যে ওয়েট অ্যান্ড, দেখো দ্য বার্ডেন অফ মিস্ট্রি মানে হচ্ছে রেফার টু দ্য ওয়েট অ্যান্ড সিগনিফিকেন্স অফ লাইফ আনআনসারেবল কোশ্চেন। বিশেষ করে আমরা বুঝতে পারছি না, আমাদের মনের উপরে প্রভাব বিস্তার করছে, দেখো কনফিউশন তৈরি করছে। হ্যাঁ, দেখো হেভি অ্যান্ড অফেন কনফিউজিং ওয়েট অফ এক্সিস্টেন্স, যেগুলোর আমরা মিনিং হয়তো আমি বুঝতে পারছি, ইনকম্প্রিহেন্সিবল অ্যাক্সেস, যেটা হয়তো আমরা বুঝতে পারছি না, এইটাগুলো হচ্ছে আনইন্টেলিজিবল, হ্যাঁ, বা মিস্ট্রিয়াস, এরকম কিছু বার্ডেন। অথবা দ্য হেভি অ্যান্ড ওয়ারি ওয়েট। হেভি অ্যান্ড ওয়ারি ওয়েট কি? সমস্যা, তাই তো, পারিবারিক সমস্যা, অফিসিয়াল সমস্যা, যে কোনো ধরনের। দেখো বলছে সিগনিফাইজ আ প্রোফাউন্ড অ্যান্ড অপ্রেসিভ বার্ডেন, রেফারিং টু দ্য কম্বাইন্ড ইমোশনাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল স্ট্রেন অফ লাইফস ডিফিকাল্টি, পার্টিকুলারলি দোজ আর কনফিউজিং অ্যান্ড সিম মিনিংলেস। হ্যাঁ, এরকম যে কোনো ধরনের সমস্যা আমার মনের উপরে যখনই আসে, আমার মন কি করে ফেলে বলো? ওই সমস্যাগুলোকে কি করে? শান্ত করে ফেলে, লাইটেন করে দেয়, হালকা করে দেয়, মানে মনকে হালকা করে দেয়। আমার মন যখন এই সকল প্রবলেমে পড়ে পুরো হেভি হয়ে যায়, তাই তো, মন যখন ক্লান্ত হয়ে যায়, ওয়ারি হয়ে যায়, তখন আমার মনটা হালকা হয়ে যায়। কারণ যখনই আমি এই প্রাকৃতিক পরিবেশের এই কথাগুলো ভাবি, তখন আমার একটা মুডটা হয়ে যায় কেমন, একটা ব্লেসড মুড হয়ে যায়, যে মুডটা আমার সকল ধরনের সমস্যাকে দ্রুত সমাধান করে দেয়, ঠিক আছে তো? এবং তখন কেমন হয়ে যায় দেখো, দ্যাট শ্রিন অ্যান্ড ব্লেসড মুড, এবং সেই শ্রিন এবং ব্লেসড মুডটা ইন হুইচ দ্য অ্যাফেকশন জেন্টলি লিড আস অন, যে মুডের ভিতরে আমাদের অ্যাফেকশনগুলো জেন্টলি লিড হয়, মানে আমাদেরকে পরিচালনা করে, আমাদের অ্যাফেকশন তৈরি হয়, আমাদের স্নেহ, মায়া, মমতা, এই ভালোবাসাগুলো আরও জেন্টাল হয়ে ওঠে, কাইন্ড হয়ে ওঠে। অতএব এক্ষেত্রে যদি আমার প্রতি কেউ খারাপ আচরণও করে, তারপরও দেখাচ্ছে কি আমি তার প্রতি রুক্ষ হচ্ছি না,
তাই তো, কারণ আমাদের জীবনটাকে জেন্টলি আমাদের এই মুডটা চালিয়ে নিচ্ছে। হ্যাঁ, তাই বলতে দেখো, দ্য serene and blessed mood in which the affections gently lead us on until the breath of this corporal frame and even the motion of our blood, human blood almost suspended। এই লাইনটায় কি বলতে চাওয়া হয়েছে কেউ কি বলতে পারবা? দেখি তোমরা পারো কিনা। তাহলে আমাদের লিড করে, আমাদেরকে যতদিন আমরা মারা না যাই, বলো তো কোনটা? হ্যাঁ, যখন আমরা মানে যতদিন আমরা মারা যাব না বা বডি আমাদের ছেড়ে দেবে না। বলছে আনটিল দ্য ব্রেথ অফ দিস কর্পোরাল ফ্রেম সাসপেন্ডেড, মানে ব্রেথ সাসপেন্ড হয়ে যাওয়া মানে কি? কর্পোরাল ফ্রেম মানে হচ্ছে আমাদের বডিকে বোঝানো হচ্ছে, তাই তো, রক্ত মাংসের শরীরকে বোঝানো হচ্ছে। এমনকি ইভেন দ্য মোশন অফ আওয়ার হিউম্যান ব্লাড, এবং আমাদের শরীরের ভিতরে যে ব্লাডটা আছে সেই ব্লাডের মোশনটাকে বোঝানো। তাহলে হচ্ছে একদিকে হচ্ছে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া আর রক্তের যে সঞ্চালন বন্ধ হয়ে যাওয়া, এই দুটো বন্ধ হয়ে যাওয়া মানে কি বলো? মৃত্যু। তাই তো, তাই বলছে দেখো, কবি কিন্তু সরাসরি বলতে পারতেন যে আনটিল উই ডাই, আনটিল উই ডাই, তাই তো, যতদিন আমরা মারা যাচ্ছি ততদিন পর্যন্ত আমাদের এই ব্লেস মুডটা আমাদেরকে সামনের দিকে চালিয়ে নিয়ে যায়। তারপরে যখন আমরা মারা যাই তখন কি ঘটে? উই আর লেড অ্যাজ লিভ ইন বডি, তখন আমরা হয়তোবা শারীরিক দিক থেকে আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু অ্যান্ড বিকাম আ লিভিং সোল, কিন্তু সোলের দিক থেকে আমরা কি হই বলো? বেঁচে থাকি। তার মানে কি? আমরা প্রকৃতির সান্নিধ্যে থেকে আমাদের বডিকে ছেড়ে আমরা এরকম লিভিং সোল হয়ে উঠতে পারি। হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার অফ হারমোনি, তখন আমরা যখন মারা যাই তখন কি আর আমাদের কোনো আই থাকে, চোখ থাকে বলো? না, না স্যার, আমাদের কোনো চোখ থাকে না, কিন্তু ওই সোলটাই যেন আমাদের একটা আই হিসাবে কাজ করে। তাই বলছে দেখো, উইথ অ্যান আই, তাই বলছে হোয়াইল মানে কি? যখন আমরা লিভিং সোল হয়ে উঠি তখন আমাদের এই আই দিয়ে, তখন আমাদের দুটো চোখ থাকে না, তখন হয়ে যায় কি? একটা চোখ নাকি, মানে একটা আমরা ফিল করতে পারি, এটা বোঝানো হচ্ছে যে হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট বাই দ্য পাওয়ার অফ হারমোনি। পাওয়ার অফ হারমোনি মানে এই যে প্রাকৃতিক যে সৌন্দর্য, এর যে দৃশ্যপট, হ্যাঁ, এর যে মানে কি বলবো সঙ্গবদ্ধতা, এই সব কিছু মিলে আমাদের মনটা হয়ে, চোখটা হয়ে ওঠে কি দেখো হারমোনিয়াস। হ্যাঁ, হোয়াইল উইথ অ্যান আই মেড কোয়াইট, তখন শান্ত হয়ে ওঠে। কোয়াইট মানে কি বলো? শান্ত হয়ে, হ্যাঁ, অ্যান্ড দ্য ডিপ পাওয়ার অফ জয়। তাহলে একদিকে হচ্ছে, তাহলে কোয়াইট হয়েছে আমাদের আই, কোয়াইট হয়ে যায় কি দিয়ে? বাই দ্য পাওয়ার অফ হারমোনি অ্যান্ড বাই দ্য ডিপ পাওয়ার অফ জয়, তাই তো, হয় সেটা হারমোনি এবং জয়ের পাওয়ারে শান্ত হওয়া যে চোখটা, সেই চোখ দিয়ে আমরা কি করতে পারি? উই সি ইনটু দ্য লাইফ অফ থিংস। তখন আমরা প্রত্যেকটা জিনিসের যে লাইফ রয়েছে সেই লাইফগুলোকে আমরা সি ইনটু করা মানে বুঝতে পারো? গভীরে অনুধাবন করতে পারা, দেখতে পারা। তাহলে আমরা মানুষ অবস্থায় আমাদের বডিলি ফ্রেমে যখন আমরা থাকি তখন আমরা কোনো কিছুই তেমন অনুভব করতে পারি না, কিন্তু যখন আমরা লিভিং সোল হয়ে উঠি তখন আমাদের হৃদয়টা, মানে আমাদের চোখ দিয়ে, আমাদের এই যে ইনার আই দিয়ে আমরা কি করতে পারি? আমরা আমাদের এই জীবনকে অনুভব করতে পারি, বিচার বিশ্লেষণ করতে পারি। সিনটো মানে তদন্ত করা বা বিচার বিশ্লেষণ করা বা গভীরভাবে অনুভব করা বা বুঝতে পারাকে বোঝানো হয়েছে, ঠিক আছে? তার মানে কি? আমরা এখানে আমাদের কি প্রাকৃতিক সৌন্দর্য আমাদের হৃদয়কে কি করে বলো? হিল করে, হালকা করে ফেলে, হালকা করে তোলে, পাওয়ারফুল করে তোলে, হ্যাঁ, প্রফেটিক করে তোলে, আমাদের সোলকে লিভিং করে তোলে। অনেক, মানে মূল কথা হলো যেমন একটা মুড দান করে, হ্যাঁ, ব্লেসড মুড দান করে, ব্লেসড মুড, শ্রীন অ্যান্ড ব্লেসড মুড, যেটা আমাদেরকে মোটামুটি ডিভাইন করে তোলে। যে প্রাকৃতিক মানে আমাদের জাগতিক কোনো প্রবলেম আমাদের কাছে আসতে পারে না, আসলেও সেটা দ্রুত হালকা হয়ে যায়, ঠিক আছে? ঠিক অনেকটা অ্যান্টিভাইরাসের মতো কাজ করে নাকি? হ্যাঁ, মানে পার্থিব কোনো ভাইরাস কি আমাদের হৃদয়ে ঢুকে আমাদেরকে কি করতে পারে না বলো? আমাদেরকে ধ্বংস করতে পারে, আমাদেরকে ধ্বংস করতে পারে না, আমাদেরকে ক্লান্ত করতে পারে না, বরং আমরা আরো উৎফুল্ল হয়ে উঠি, আমরা শান্ত হয়ে উঠি, এবং আমরা মৃত্যুর পরে আরো বেশি পাওয়ারফুল হয়ে উঠি। কিসের পাওয়ার? হারমোনি এবং পাওয়ার অফ জয়ের কারণে আমরা আরো বেশি শক্তিশালী হয়ে উঠি। আর সেই শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে আমরা পার্থিব প্রত্যেকটা জিনিসকে আমরা অনুভব করতে পারি, ঠিক আছে তো, বা জানতে পারি। এই জিনিসটা বোঝানো হয়েছে। কি কথা বোঝা গেল? জি স্যার। এই কবিতাটা পড়তে গেলে মানে তুমি শুধু ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ভালো লাগবে বলো? না, ওই পড়তে হবে আর কল্পনার জগতের সাথে মিলে নিতে হবে যে কবি কি বলতে যাচ্ছেন। তুমি যদি ঘুরে ফিরে এই সেন্টেন্সের কোনো ঠিক আছে বলো তো? এই যে সেন্টেন্সের ফুল স্টপ, এটা কোথা থেকে শুরু হয়েছে?
বলো এইটা কোথা থেকে শুরু হয়েছে? এই যে নরলেস, এই পুরোটা এখান থেকে পুরোটাই একটা সেন্টেন্স কিন্তু, ঠিক আছে তো। এবং সেন্টেন্স তো বলবো না, ক্লজ ফ্রেজ ছোটোখাটো করে বসিয়ে বিশাল একটা তথ্যকে তিনি দিয়েছেন। অতএব এগুলো পড়তে হলে তোমাকে ছোটো ছোটো করে কানেক্টেড করতে হবে, পড়তে হবে আর ফিলিংয়ের সাথে কানেক্টেড করে নিতে হবে যে আসলে এখানে কী বোঝানো হচ্ছে, ঠিক আছে। জি স্যার। কবিতাগুলো একটু বড়, তাই বলছে। এবার বলছে এই যে আমি কথাগুলো বললাম যে আমরা মারা যাই, মারা যাওয়ার পর লিভিং সোল হয়ে উঠি, তারপরে আমরা আমাদের সোলটা এত বেশি পাওয়ারফুল হয়ে ওঠে যে উই ক্যান সি ইনটু দ্য লাইফ অফ থিংস। এবার কবি বলতে যাচ্ছেন ইফ দিস বি বাট আ ভেন ব্লিপ, অনেকের কাছে এটা ভেন ব্লিপ মনে হতে পারে, যে অনেকের কাছে এটা ভেন মানে বুঝো তো নাকি অকারণে ইউজলেস বিলিফ মনে হতে পারে অনেকের কাছে। ইয়েট ও কিন্তু তারপরও, হাউ অফেন কিন্তু তারপরও আমার কাছে, মানে অনেকের কাছে এটা ভেন বিলিফ হতে পারে, কিন্তু আমার কাছে কবি দেখো কি আবেগে বলছে, ইয়েট ও হাউ অফট, অফট মানে কি হাউ অফেন, ইন ডার্কনেস অ্যান্ড অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট। কখনো অন্ধকারের ভিতরে, এই অন্ধকার মানে এই পার্থিব অন্ধকারকে বোঝানো হচ্ছে না, দুঃখ কষ্ট এই সময় বোঝানো হচ্ছে। অ্যান্ড অ্যামিড দ্য ম্যানি শেপস অফ জয়লেস ডিলাইট, জয়লেস ডিলাইট, সরি জয়লেস ডেলাইট মানে কি এই দিনে যখন আমরা আনন্দ থাকে না, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে থাকি। দেখো ম্যানি শেপস অফ জয়লেস ডে মানে হচ্ছে, সরি জয়লেস ডে মানে কি, ম্যানি শেপস অফ জয়লেস ডে মানে কি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত হয়ে পড়ি, তাই তো। এই সমস্যার মধ্যেও কি করি, হোয়েন দ্য ফেটফুল স্টার আনপ্রফিটেবল, যখন আমরা খুব চেষ্টা করি নিজের সমস্যাগুলোকে সমাধান করার জন্য, স্টার মানে কি চেষ্টা করা, ফেটফুল মানে কি প্রবলেমেটিক, তাহলে সমস্যাজনক, সমস্যাগুলোকে দূর করার জন্য আমরা যখন গভীরভাবে চেষ্টা করি এবং সেই চেষ্টাগুলো যখন আনপ্রফিটেবল হয়, যখন আমাদের চেষ্টা আমাদের সমস্যা সমাধান করতে কেমন হয় বলো, সমস্যা সমাধান হয় না। and the favor of the world hang upon the beatings of my heart, এবং আমার এই হার্টবিটের উপরে পুরো পৃথিবীর ফেভার মানে কি অসুস্থতা, জরা জীর্ণতা মানে কি এই যে প্রবলেম, দুর্নীতি, যুদ্ধ, বিগ্রহ, এই সারা পৃথিবীর এইগুলো যখন আমার এই বিটিং হার্টের উপরে এসে হাং করা মানে কি ঝুলে যায়, মানে আমি যখন ফিল করি, দেখো মানে কি যখন আমি, তাহলে এই পুরো ব্যাপারটা মানে যখন আমি সব কিছু দিয়ে ক্লান্ত হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ি, তাই তো, যখন আমি মনের দিক থেকে এবং শারীরিক দিক থেকে হতাশ হয়ে পড়ি, তখন কি হয়, হাউ অফেন ইন স্পিরিট, তাই তো আই টার্ন টু দি, তখন আমি আমার আত্মার দিক থেকে, আমি হয়তো ফিজিক্যাল আই দিয়ে তোমাকে আমি দেখতে পাই না, কিন্তু আমার আত্মার দিক থেকে আমি তোমার দিকে ফিরি। কার দিকে ফিরেন? ও সিলভিয়ান ওয়াই, এই সিলভিয়ান রিভারের দিকে। তাহলে নদীটার নাম কি? ওয়াই। তাই তো, ওয়াই। এটাকে তিনি সিলভিয়ান কেন বলছেন, এর একটা বিশেষ মিনিং আছে, এটা মিথোলজির সাথে রিলেটেড। সিলভিয়ান, দেখো সিলভান হয়ে গেছে, দেখো এই যে সিলভিয়ান বলতে বোঝানো হচ্ছে ফরেস্ট আর উডেড, কারণ এই নদীর চারপাশে কি আছে বলো, পাস্টোরাল। সিলভিয়ান বলতে বিষয়টা আমরা পাস্টোরাল ব্যাপারটা বুঝি, যেখানে বন জঙ্গল পরিবেশ থাকে এটাকে। তাই তিনি এখানে বলছেন কি সিলভিয়ান ওয়াই, মানে সিলভিয়ান ওয়াই রিভারকে বলছেন। তাই তোমার দিকে আমি কতবার ফিরেছি, কারণ কি দাও ওয়ান্ডারার থ্রু দ্য উডস, কারণ তুমি বয়ে চলেছ এই জঙ্গলের ভিতরে। ওয়ান্ডারার মানে বুঝো তো, ওয়ান্ডারার মানে হচ্ছে যে উদ্দেশ্যহীনভাবে যারা ঘুরে বেড়ায়, মানে এখানে হচ্ছে এখানে বলতে নদী কি ঘুরে বেড়ানো বোঝাচ্ছে নাকি প্রবাহিত হওয়া বোঝাচ্ছে এখানে? এই থ্রু মানে বুঝো তো, থ্রু এর সংক্ষিপ্ত রূপ এটা কিন্তু THROUGH, এটা মানে এখানে কিছু অমিশন আছে। তাহলে দাও ওয়ান্ডারার থ্রু দ্য উডস হাউ অফেন হ্যাজ মাই স্পিরিট টার্ন টু দি, আমার হৃদয় কতবারই না তোমার দিকে ফিরেছে। বুঝতে পেরেছো যে আমার হৃদয় তোমার দিকে কতবারই না ফিরেছে, কারণ যখনই আমি সমস্যায় পড়ি তখনই আমি হয়তো বা তোমাকে সরাসরি পাচ্ছি না, কিন্তু আমি ওই শহরে বসে রুমে বসে আমি তোমার কথা ভেবেছি, তাই তো। ঠিক ওই সেই আই ওয়ান্ডার লনলেস দ্য ক্লাউডের মতো নাকি, তখনই কি কেমন হয়, এই ড্যাফোডিল ফুলগুলো যেমন ডান্স করে, আমার হৃদয়টাও ডান্স করে, ওইরকম বলছিলেন ওই জায়গায়, মাই হার্ট ডান্স। হতাশ লাইফটা, হতাশ জীবনটা কেমন যেন উৎফুল্ল হয়ে যায়, আমার সব সমস্যা নিমেষেই দূর হয়ে যায় যখনই আমি তোমার দিকে ফিরি, যখনই তোমার কথা ভাবি, তখন এই পৃথিবীর যে আনপ্রফিটেবল ফ্রেট, আনপ্রফিটেবল ফেভার, এই যত রকমের সমস্যা আছে সব সমস্যাগুলো সমাধান হয়ে যায়।
ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত একটু রাখতে হচ্ছে, তাহলে বেশ অনেকখানি পড়ে ফেললাম। কবিতাটা কতটুকু বাকি আছে এখনো? এখন মোটামুটি এখনো বেশটুকু, অর্ধেক মতো বাকি নাকি এখনো? আচ্ছা, এই কবিতাগুলো পড়তে অর্ধেকের বেশি স্যার, বেশি না? আচ্ছা, অর্ধেকের বেশি। ওকে, সমস্যা নেই, আগামী দিন আমরা এটাকে শেষ করে ফেলতে পারবো। এগুলো তাড়াহুড়ো করে পড়বা না, তোমরা আবার বাসায় আমি যতটুকু পড়িয়ে দিয়েছি, যেভাবে যেভাবে আমি পড়ালাম তোমরাও ঠিক সেইভাবে পড়বা। মানে এক একটা করে ফ্রেজ বা এক একটা করে ক্লজের যে মিনিংটা, সেই মিনিংগুলো নিবা আর সাথে আগের যে তথ্যের সাথে কানেক্টেড করে নিবা, তাহলে অটোমেটিক বুঝতে পারবা। ঠিক আছে তো? আর এখানে ওয়ার্ড মিনিংগুলো খুব জটিল না, খুব ইজি আছে। এখন বাকিটা তোমরা যদি কোনো জটিল ওয়ার্ড থেকে থাকে তোমরা একটু খেয়াল করবা। স্যার, হ্যাঁ বলো। স্যার এই কবিতাটার কি লাইন বাই লাইন এক্সপ্লানেশন দিয়েছেন শীটে? না, এটা তো লাইন বাই লাইন এক্সপ্লেনেশন দেওয়া সম্ভব না। সম্ভব বলো? এটা হয়তো এই যে প্যারা অনুসারে দিয়ে দিব, প্যারা অনুসারে প্যারাফ্রেজটা পাবো। ঠিক আছে? আচ্ছা, এটা লাইন বাই লাইন হয়তো দেওয়া সম্ভব না, ফ্রেজ প্যারা অনুসারে তার ফ্রেজের মিনিংগুলো হয়তো একটু দিব। ঠিক আছে? কারণ অনেক বড় এবং অনেক সমস্যাজনক হয়ে যাবে। সমস্যা নেই, মানে প্রবলেম ইয়া না, খুব যে জটিল, খুব জটিল বলো তো? কবিতাটা কি খুব জটিল লাগতেছে? হ্যাঁ না স্যার। না স্যার। একটু গুরুত্ব দিয়ে পড়লে, একটু মনোযোগ দিলে সমস্যা হবে না। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকে একটু রাখতে হচ্ছে, এরপর আবার থার্ড ইয়ারের ক্লাস আছে। তো সবাইকে ধন্যবাদ ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।